আসসালামু আলাইকুম। প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, অদ্য যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সবার জন্য অনেক অনেক প্রীতি এবং শুভকামনা রইল। সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করবেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সবার কাছে অনুরোধ থাকবে বিভিন্ন গ্রুপে সবাই একটু শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে বিভিন্ন গ্রুপে আসসালামু আলাইকুম। প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, সবার জন্য শুভকামনা রইল। অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। কোথা থেকে যুক্ত আছেন, আপনাদের পরীক্ষা কেমন হলো জানাবেন। এবং সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। অনেক শিক্ষার্থীর মধ্যে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনারা একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আজকে ক্লাসের মাধ্যমে অদ্য 28 তারিখে অনুষ্ঠিত হওয়া যে বার কাউন্সিল লিখিত পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের কার কিরকম পরীক্ষা হলো, কিরকম পরীক্ষা দিলেন, এইগুলো নিয়েও আমরা আলোচনা করব আজকের লাইভে। আমরা অদ্য 4 ঘটিকার সময় লাইভটা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনেক শিক্ষার্থী যেহেতু গাড়িতে ছিলেন, ঢাকা থেকে বাসায় রওনা দিয়েছেন, সেহেতু আমরা ক্লাসগুলো কিন্তু 4টায় নিতে পারিনি। আমরা এই ক্লাসটি এখন নিচ্ছি। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, শিক্ষার্থীগণ, সবাই একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন। হ্যাঁ, আমরা অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত আছে ইতিমধ্যে। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করে দিবেন। লালমনিরহাট থেকে চঞ্চল সরকার যুক্ত আছেন, সোনালী রূপালী যুক্ত আছেন, শিউলি খাতুন শেয়ার দিয়েছেন, এমডি জুয়েল রানা আমাদের শেরপুর জেলা থেকে যুক্ত আছেন। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার এই লাইভে যুক্ত আছেন। দুরন্ত ল একাডেমি থেকে যুক্ত আছি, আমি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পরীক্ষার প্রশ্ন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকেই বলছেন যে প্রশ্ন সহজ, অনেকেই বলছেন যে প্রশ্ন কঠিন। তবে যাই হোক না কেন, প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে। হ্যাঁ, খুবই ভালো একটা প্রশ্ন হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা চলুন, আমি প্রশ্নটা হাতে পেয়েছি ইনশাআল্লাহ, আমি আজকের এই প্রশ্ন সমাধান করব। পাশাপাশি আপনার সাথে আমার মিল আছে কিনা, আমি যে প্রশ্নটা সমাধান করব, আপনি যে পরীক্ষার হলে লিখেছেন, এখানে সবাই যেহেতু স্টুডেন্ট যুক্ত আছেন, আমার সাথে আপনাদের মিল আছে কিনা কমেন্ট করবেন এবং আমি প্রশ্নগুলো পড়ার সাথে সাথে আপনারা
কি করবেন, এখানে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে এটা কোন ধারা থেকে প্রশ্নটি করা হয়েছে। আজকের মূল বিষয় হচ্ছে আমরা এই যে লিখিত পরীক্ষা, অদ্য 28 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো, এই প্রশ্নটি আমরা ইনশাল্লাহ সমাধান করব। দেখব কার কয়টি প্রশ্ন হয়েছে। এখন দেখেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, কল দিয়েছেন যে স্যার 90 আনসার করতে পেরেছি, দেখা যাচ্ছে 95 করতে পেরেছি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিরাশ হওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে কোন শিক্ষার্থী পরীক্ষার হলে 100 নম্বরের যে 100% পারবে এরকম না। কারণ পরীক্ষার হলে প্রত্যেকজন শিক্ষার্থী কনফিউজড থাকে, টেনশনে থাকে। ঠিক আছে, তো স্যার একটু দ্রুত সমাধান করুন। রাজীব মাহমুদ হাওলাদার, আপনার এত তাড়াহুড়া কেন ভাইয়া? আপনার মনে হচ্ছে একটু তাড়াহুড়া রাজীব মাহমুদ হাওলাদারের। যাই হোক, আমরা সমাধানে দ্রুতই শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই একটু করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে। বুলবুল বগুড়া থেকে যুক্ত আছেন, এমডি আবু ইউসুফ ফোন দিয়েছিলেন, তার পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে, শুভকামনা রইল আপনার জন্য। সবাই একটা করে বিভিন্ন গ্রুপে দয়াপূর্বক শেয়ার করে দিবেন। এবং পাশাপাশি আরেকটি ঘোষণা দিয়ে রাখছি যে আমাদের ইতিমধ্যেই অনলাইনে এমসিকিউ ব্যাচের ক্লাস শুরু হয়েছে। গতকাল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এবং আগামীকাল আমরা ধারাবাহিকভাবে আমাদের এমসিকিউ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এবং আমরা পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সেই লক্ষ্যে মিশন এমসিকিউ ডিসেম্বরের একটা স্পেশাল ব্যাচের আয়োজন করেছি। যে সকল শিক্ষার্থী আমাদের সেই স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। সেরা একটা প্রস্তুতির লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব প্রত্যেকটা ধারা। দেখেন, আমি এইবার লিখিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বারবার বলেছিলাম যে গাইড বইয়ে গতানুগতিক ধারার প্রশ্নগুলো আপনারা না পড়ে কি করবেন, এমসিকিউ এর যে পড়াটুকু পড়েছিলেন প্রত্যেকটা ধারার বেসিকটা যদি আপনার জানা থাকে, যেভাবে প্রশ্ন হোক, যেভাবে প্রশ্ন করুক, আপনি ইনশাল্লাহ উত্তর করতে পারবেন। তো দেখেন, যারা ধারাভিত্তিক বিষয়গুলো পড়েছেন, ধারার বেসিকটা জানেন, আজকের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তারা এখানে উত্তর করতে পেরেছেন। তো যাই হোক, আমি ইসরাত মোনা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা যাই হোক, আমরা চলে যাব, সময় ক্ষেপণ করব না, যেহেতু অনেকেরই তাড়াহুড়া আছে, অনেকে জার্নি করে পরীক্ষা দিয়ে আসছেন, অনেকে তাড়াহুড়া করেছেন। আমরা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ধারা, হ্যাঁ, এখানে আমরা আলোচনা করব। দেখেন, প্রথম প্রশ্নটা আমরা পড়ব। প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিজারের অর্ডার 1 রুল 10 এর আলোকে, আমি প্রশ্নটা পড়ি, আপনারা খেয়াল করবেন কোথা থেকে হয়েছে। এখানেই কিন্তু কোন ধারা, কোন আদেশ থেকে প্রশ্নটা করা হয়েছে এটাই কিন্তু লেখা হয়েছে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আজকের পরীক্ষার প্রশ্ন সমাধান করব। এখন দেখেন, আমরা যেহেতু অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি আমাদের দুরন্ত ল একাডেমির। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা নতুন স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন 01727867215 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এমসিকিউ ব্যাচের ভর্তি চলমান, হ্যাঁ, ভর্তির জন্য এটা এটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, যদিও আমি পরীক্ষার্থী না, কিন্তু আপনার ক্লাস নিয়মিত করি ভালো লাগা থেকে, আলহামদুলিল্লাহ। এমডি জুয়েল রানা, ওকে, শুভকামনা জানাচ্ছি আপনাকে, অনেকেই সালাম দিয়েছেন। ওকে, যাই হোক, আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, সবাই শেয়ার করে দিবেন। প্রথম প্রশ্নটা দেখেন, আমরা বলেছিলাম যে ক বিভাগে 3টি প্রশ্ন থাকে, 2টা প্রশ্নের উত্তর দিতে হয়। দেখেন, প্রথম প্রশ্নটা 1 নাম্বার প্রশ্ন, 1 নং প্রশ্ন। প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে কোথা থেকে আপনাকে উত্তর করতে হবে। এই প্রশ্নের মধ্যেই দেখেন দেওয়া আছে কোথা থেকে উত্তর করতে হবে। এখানে দেখেন, দা কোড অফ সিভিল প্রসিজারের অর্ডার 1, তাহলে আদেশ 1, আদেশ 1 বিধি 10 110। এখানে যে বিষয়টা চাচ্ছে, দেখেন প্রশ্নটা আমি পড়ি। দ্য কোড অফ সিভিল প্রসিজারের অর্ডার 1 রুল 10 এর আলোকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষ সমূহকে কর্তন বা সংযোজন করার বিধান করতে পারেন। এই যে আমরা অর্ডার 1 রুল 10 পক্ষভুক্তি করা,
শামিল করা, কখন আপনি এখানে কর্তন বা সংযোজন করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু আদেশ 1 এর বিধি 10 যারা পড়েছিলেন এটা কিন্তু সহজে এখানে বলা হচ্ছে। দেখেন এখানে আপনি যখন একটা মোকদ্দমা করবেন, সিভিল সুট করবেন, মোকদ্দমা, আপনি যখন একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করবেন, একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করার পরে ভালো করে খেয়াল করেন, দেখেন ভুল বাদীর নামে যদি মোকদ্দমা হয়, ভুল বাদীর নামে, ভুল বাদীর নামে মোকদ্দমা হলে, ভুল বাদীর নামে মোকদ্দমা হলে, এই যে একটা মোকদ্দমা আপনি দায়ের করলেন 110 যে কথাটা বলছে, ভুল বাদীর নামে মোকদ্দমা হলে আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে এট এনি স্টেজ, যে কোনো পর্যায়ে অন্য কোনো ব্যক্তিকে বাদী হিসেবে স্থলাভিষিক্ত বা সংযোজিত করতে পারে। তাহলে দেখেন 110 যে কথাটা বলছে, প্রথমে আপনাকে খেয়াল করতে হবে ভুল বাদীর নামে যদি কোনো মোকদ্দমা দায়ের করা হয় এট এনি স্টেজ, মোকদ্দমার কার্যধারার যে কোনো পর্যায়ে 110 তাকে কি করতে পারবেন, যিনি সেই মোকদ্দমার বাদী হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তিকে, ওই ব্যক্তির ভুল বাদীর নামে অন্য কোনো ব্যক্তিকে স্থলাভিষিক্ত করতে পারেন, 110 তাকে শামিল করতে পারেন। দেখেন এখানে আদালত কি করতে পারেন, পক্ষসমূহকে বাদ দিতে পারেন, যোগ করতে পারেন। এখানে আদালত ইচ্ছা করলে, আদালতে আপনি ইচ্ছা করলে 110 পক্ষভুক্তি হতে পারেন, আদালত ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে কর্তন করতে পারেন, তার বাদী থেকে বাদ দিতে পারেন, অথবা কি করতে পারেন, পক্ষভুক্ত করতে পারেন, পক্ষভুক্ত। দেখেন এখানে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বাদী আর একটা হচ্ছে বিবাদী। এই যে দুইটা পক্ষ, এই দুইটা পক্ষের মধ্যে আলামিন হোসেন রিয়াদ এলএলবি ভর্তি হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, শুভকামনা জানাচ্ছি আপনাকে। দেখেন একটা মোকদ্দমা বাদী থাকে এবং বিবাদী থাকে। আদালত যে কোনো পর্যায়ে দেখেন যে কোনো পক্ষকে পক্ষভুক্ত করতে পারেন, বাদ দিতে পারেন, হতে পারে সেটা বাদী, হতে পারে সেটা বিবাদী। হ্যাঁ, আমরা কিন্তু যখন আমরা দেওয়ানি মোকদ্দমা গুলো দেখা যাচ্ছে, একটা মোকদ্দমা দায়ের করলেন, এই মোকদ্দমায় আপনি ধরেন ঘ নামক একজন ব্যক্তিকে এই মোকদ্দমায় আপনি পক্ষভুক্ত করেননি। এখন পক্ষভুক্ত যদি না করেন, ওই ব্যক্তির যদি এই মোকদ্দমার বিষয়বস্তুতে স্বার্থ জড়িত থাকে, তিনি কিন্তু আদালতে এখানে 110 শামিল হওয়ার জন্য, পক্ষভুক্তি হওয়ার জন্য, বাদী হোক বা বিবাদী হোক, যে কোনো একটা পক্ষভুক্ত হওয়ার জন্য তিনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। শুনানি শেষে আদালতে যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, আদালত এখানে কিন্তু তাকে পক্ষভুক্তি করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যাকে পক্ষভুক্তি করা দরকার নেই তাকে এখান থেকে কি করতে পারেন, বাদ দিতে পারেন। এখানে আরো বলা হচ্ছে, দেখেন অক্ষম ব্যক্তির, অক্ষম বাদীর আসন্ন বন্ধু, এই যে নেক্সট ফ্রেন্ড যেটা বলা হয়, নেক্সট ফ্রেন্ড, নেক্সট ফ্রেন্ড আমরা পড়েছিলাম না, নেক্সট ফ্রেন্ড অক্ষম ব্যক্তির যে বৈধ প্রতিনিধি তাকেও কি করতে পারেন, এখানে যুক্ত করতে পারেন, তার সম্মতি ছাড়া তাকে এখানে যুক্ত করা যাবে না, তাকে যুক্ত করা যাবে। দেখেন নতুন বাদী সংযুক্ত হলে বা বিবাদীর নাম যুক্ত হলে আর্জি সংশোধন করতে হবে এবং সংশোধিত আর্জি সমনের নকল নতুন বিবাদীদের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ একটা মোকদ্দমায় যখন 110 শামিল করা হবে, এই যে দেখেন বলা হচ্ছে নতুন বিবাদী সংযুক্তি হলে, এই মোকদ্দমায় যখন নতুন কোন বিবাদীকে যুক্ত করা হবে, তখন কি করা হবে, প্রত্যেকজন বিবাদীকে আর্জি সংশোধনের জন্য সংশোধিত আর্জির প্রত্যেকটা নকল কি করতে হবে, বিবাদীদের নিকট, আরো যে বিবাদীরা আছে বাকি যে সকল বিবাদী, নতুন একজন বিবাদীকে যদি আপনি এই মোকদ্দমায় পক্ষভুক্ত করেন, বাকি সকল বিবাদীকে কি করতে হবে, এই সংশোধিত আর্জি এবং নোটিশ তাদেরকে প্রেরণ করতে হবে। ঠিক আছে, এইগুলোই, এইগুলোই, এটা উত্তরটা লিখেছেন, এইগুলো দিয়ে আপনি উত্তর করবেন। অর্থাৎ প্রশ্নের মধ্যে কিন্তু বলা হচ্ছে আদেশ 1 বিধি 10, এই যে প্রশ্নের মধ্যেই কিন্তু দেওয়া আছে আদেশ 1 অর্ডার 1 রুল 10 এর আলোকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে, অর্থাৎ যে কোনো এনি স্টেজ আদালত কর্তৃক পক্ষ সমূহকে কর্তন সংযোজন করার যে বিধান, এই বিধানগুলো আপনি লিখে দিলেই কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সবাই পারে ইতিমধ্যে, অনেকেই দেখা যাচ্ছে প্রশ্নের উত্তর দেখা যাচ্ছে অনেকেই ফেসবুকে দিয়েছেন, অনেক বড় বড় কোচিং সেন্টার। আমরা দ্বিতীয় নাম্বার খতে চলে যাব। দেখেন এটা ক নাম্বার প্রশ্ন সমাধান মোটামুটি করলাম, আইডিয়া দিচ্ছি আপনাদের।
1 নং প্রশ্নের উত্তর খ। খটা দেখেন একটু প্রবলেমেটিক প্রশ্ন। বাদী সত্য ঘোষণার দাবিতে দেওয়ানি 65-24 নং মোকদ্দমা দায়ের করেন, যা উভয় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদানে নিষ্পত্তি হয়। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদীদের প্রতিকার কি? এই যে দেখেন একটা মোকদ্দমা 65/2024, এটা কি হলো? বাদী পক্ষে বিবাদীদের বিরুদ্ধে কি হলো? একতরফা একটা মামলা নিষ্পত্তি হলো, একতরফা। এক্সপার্টি ডিক্রি হলে এটাকে বলা হয় এক্সপার্টি ডিক্রি। এক্সপার্টি ডিক্রি হলে তার বিরুদ্ধে প্রতিকার কি? দেখেন এখানে এক্সপার্টি ডিক্রি হলে তার বিরুদ্ধে প্রতিকার কি? এটাই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর খ। এখানে দেখেন অনেক প্রতিকার আছে। এখানে যদি আপনি যান, কোথায় যাইতে হবে? আদেশ 9 কত? হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন। এখানে আমি আদেশ 9 যাবেন সবাই, আদেশ 9। এক্সপার্টি ডিক্রি হলে তার বিরুদ্ধে কি প্রতিকার আছে? এখানে দেখেন আদেশ 9 কোথায় আছে? 13 এবং আদেশ 9 13 ক। এখানে আপনি প্রতিকার পেতে পারেন এক্সপার্টি ডিক্রি রদ করার জন্য। হ্যাঁ, আপনি এখানে প্রতিকার পেতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে কিন্তু এক্সপার্টি ডিক্রির বিরুদ্ধে 96-2 উপধারা অনুযায়ী আপিলও করতে পারেন। এটাও কিন্তু করা যাবে, আপিলেরও কিন্তু বিধান আছে। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এক্সপার্টি ডিক্রির বিরুদ্ধে আপনার প্রতিকার কি? এখানে দেখেন এই যে 9-13 ক, 9, 13 এবং 13 ক, আদেশ 9-13 এবং 13 ক। এখানে 13 কতে আপনি কি করতে পারবেন? এখানে একটা 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। আমি কিন্তু পড়িয়েছিলাম এগুলো। 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, এফিডেভিট দিতে হবে, তারপরে কি করতে হবে? 3000 টাকা খরচ প্রদান করতে হবে, খরচ প্রদান। এটা সরাসরি রদ করা যাবে, সরাসরি এক্সপার্টি ডিক্রি সরাসরি রদ। আপনি রদের আবেদন করবেন, 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, এফিডেভিট দিতে হবে, 3000 টাকা খরচ দিলে আপনাকে কি করবে? 13 ক অনুযায়ী, আদেশ 9-13 ক অনুযায়ী। এই যে সরাসরি, স্যার আমি কিছু বুঝতে পারছি না, উত্তর কি করে লিখবো? আচ্ছা, 13 ক আপিল রিভিউ। হ্যাঁ, রিভিউ করতে পারবেন আপনি। 114 ধারাতে রিভিউ করা যাবে, সমস্যা নাই। তবে আপনি এইটুকু উত্তর যদি করে দেন, হ্যাঁ, কিভাবে প্রশ্নের উত্তর লিখবেন এটা এখন, এইগুলি তো প্রশ্নের উত্তর। যে 1 নং প্রশ্নের উত্তর খ, উত্তরটা কি হবে? কি চাচ্ছে? বিবাদীদের প্রতিকার সমূহ কি কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে বিবাদীদের প্রতিকার হচ্ছে 13 ক, আদেশ 9-13 এবং 13 ক। এখানে আপনি প্রতিকার পেতে পারেন ইচ্ছা করলে দেওয়ানি কার্যবিধির 96-2 ধারা অনুযায়ী এক্সপার্টি ডিক্রির বিরুদ্ধে আপিলও করা যায়। ইচ্ছা করলে আপনি 114 ধারাতে রিভিউ দায়ের করতে পারেন। তবে এটি হচ্ছে বেস্ট উত্তর। হ্যাঁ, এইগুলো মানে 9-13, 13 ক, তারপরে হচ্ছে 96, 114 সবগুলো মিলিয়ে যারা উত্তর দিয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে এই প্রশ্নের জন্য বরাদ্দ হচ্ছে 5 নাম্বার। তারা 5 থেকে মিনিমাম 5 পাবেন, 4 পাবেনই, কমপক্ষে 4 পেয়ে যাবেন। ওকে স্যার, আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করছি, ইতিহাস বিভাগ থেকে, ল ডিপার্টমেন্টে চান্স পাইনি। এখন আপনার পেশায় যাওয়ার জন্য কিভাবে কি করব? আপনার এই পেশায় যাওয়ার কি কোনো সুযোগ আছে? যাই হোক, এটা হচ্ছে আমাদের এই আজকের ক্লাসের অপ্রাসঙ্গিক বিষয়। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাকে বিস্তারিত বলবো কিভাবে কি করতে হবে। তো এই মুহূর্তে অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, যদি পারেন বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ার করে দিবেন। এবং আমার যে উত্তরগুলো, এই উত্তরের সাথে আপনাদের যদি কোনো থাকে, মতবিরোধ যদি থাকে, অবশ্যই এই মুহূর্তে অনেক শিক্ষার্থী মতবিরোধ থাকলে কমেন্ট করবেন। হ্যাঁ, কারণ সব জানতা কেউ না, সবাই সব জানে না, আমারও ভুল হতে পারে। যদি মতবিরোধ থাকে কমেন্ট করবেন যে স্যার এটা হতে পারে। ওকে, তো যাই হোক, আমি তাহলে 1 নং প্রশ্নের উত্তর শেষ। 1 নং প্রশ্নের উত্তর শেষ হলো, আমরা পরবর্তী উত্তরে চলে যাচ্ছি। 2 নং প্রশ্ন। দেখেন 2 নং প্রশ্ন কিন্তু একদম সহজ। 2 নং প্রশ্নের উত্তর ক। 2 নং প্রশ্নের উত্তর ক। 2 নং প্রশ্নের উত্তর ক কি বলছে দেখেন, কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে আরজি মুসাবিদা করতে হয়? দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের অর্ডার 7 এর প্রাসঙ্গিক বিধানসমূহ উল্লেখ করুন। দেখেন একদম ইজি একটা প্রশ্ন। এই যে আমরা আদেশ 7 এর 1 বিধি,
একটা আর্জিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? আদেশ 7-এর 1 বিধি পড়বেন। 1 বিধিতে কিন্তু 9টা বিষয় আছে। একটা আর্জি মুসাবিদা করতে হলে কোন কোন বিষয়গুলো আপনাকে এখানে মাথায় রাখতে হবে? দেখেন, এটা কিন্তু আমি পড়িয়েছি। আমি আপনাদের যারা দুরন্ত ল একাডেমিতে ছিলেন প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু এটা পড়িয়েছি। এখানে দেখেন ইজি প্রশ্ন, যেগুলো ইজি প্রশ্ন আমি বেশি আলোচনা করব না, প্রবলেমেটিক গুলো নিয়ে বেশি কথা বলবো, কারণ বেশি সময় হয়ে যাবে। একটা আর্জিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? মোকদ্দমা দায়ের করতে হবে, কোন আদালতে দায়ের করবেন, আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম, বাদী বিবাদী মানসিক বিকারগ্রস্ত থাকলে তাদের নাম, এই যে 1 বিধিতে সকল বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি মানি সুটের মামলা হলে, অর্থের মোকদ্দমা হলে অর্থের পরিমাণ সুনির্দিষ্ট করতে হবে। যে ক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তু স্থাবর হয়, হ্যাঁ, 3 বিধিতে স্থাবর সম্পত্তি হলে তার কি করতে হবে? চৌহদি দিতে হবে, তফসিল দিতে হবে। অর্থাৎ একটা জমি নিয়ে যখন আপনি মামলা করবেন, এই জমিটার খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, এই জমির উত্তরে পূর্বে দক্ষিণে কে আছে, কার অবস্থান, অর্থাৎ এটা দিতে হবে। এখানে আপনি 7-এর 7 আলোচনা করতে পারেন। এখানে প্রতিকার স্পষ্ট রূপে বর্ণনা করতে হবে। আপনি যখন একটা দেওয়ানি সুট দায়ের করবেন, আপনি কি প্রতিকারটা প্রার্থনা করতেছেন আদালতে, সেই প্রতিকারটা আপনাকে কি করতে হবে? স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আলোচনা করতে হবে। পরবর্তীতে ওই বিষয়টা নিয়ে পরবর্তীতে যেন আর কোনো প্রতিকার আপনার না চাইতে হয়। তো এই যে 7-এর 1, 2, 3, 7-এর 7 আরো 2-একটা আলোচনা করে দিল, নো প্রবলেম। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, খ নাম্বারে চলে যাচ্ছি। 2 নং প্রশ্নের উত্তর খ। দেখেন কি বলা হচ্ছে, মামলা দায়েরের পরবর্তী ঘটনা প্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত স্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা সংক্ষেপে আলোচনা করুন। এর জন্য বরাদ্দ হচ্ছে 5 নাম্বার। খ, 2 নং প্রশ্নের উত্তর খ। দেখেন 5 নাম্বারের একটা প্রশ্ন, এখানে আপনার মতামত চাওয়া হচ্ছে। মতামত আমি কিন্তু বলেছিলাম, একটা মতামত যখন চাওয়া হবে আপনার নিজস্ব একটা মতামত প্রদান করে দিবেন। প্রশ্নে কি বলা হচ্ছে, এই প্রশ্নটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। মামলা দায়েরের পরবর্তী ঘটনা প্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা তা সংক্ষেপে আলোচনা করুন। এখন বাদী একটা মামলা দায়ের করলো, বাদী একটা আরজি দায়েরের মাধ্যমে একটা মামলা দায়ের করলো। এখন পরবর্তীতে যে ঘটনা প্রবাহ, প্রশ্নে কি চাচ্ছে, পরবর্তীতে যে সকল ঘটনা প্রবাহ আছে, প্রবাহ, এই ঘটনা প্রবাহ সমূহ কি বলা হচ্ছে? বাদীর দাবি, এই যে বাদীর যে দাবিটা আছে, বাদীর দাবি, এই বাদীর দাবিকে প্রভাবিত করতে পারে কিনা। এখন একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করার পরে অনেক ঘটনায় থাকতে পারে, অনেক ঘটনা প্রবাহ হতে পারে, তবে এখানে আপনি এক কথায় উত্তর যদি দেন যে না, বাদীর আর্জিকে কোনো প্রকার প্রভাবিত করবে না, তবে বাদীর আর্জির মূল বিষয়বস্তু যদি অপর কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে থাকে, ক্ষতিগ্রস্ত না করে, তাহলে কিন্তু এই যে বাদীর মামলায় পরবর্তীতে ঘটনা প্রবাহ এই আর্জিতে কোনো প্রভাবিত করতে পারে না। তবে দেখা যাচ্ছে একটা বাদী একটা মামলা দায়ের করলো, মামলা দায়ের করার পরে একটা বিষয়বস্তু নিয়ে যখন একটা মামলা দায়ের করলো, এই বিষয়বস্তু যদি পরবর্তীতে কি হতে পারে, ধ্বংস, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত, এই সকলগুলোর ক্ষেত্রে কিন্তু বাদী এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। এখানে বিবাদী যদি থাকে, বিবাদীও এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। তবে এখানে মূল বিষয়বস্তু মামলার আর্জিকে যদি প্রভাবিত না করে, অপর পক্ষকে যদি কোনো ক্ষতিগ্রস্ত না করে, তাহলে কি এখানে বাদীর দাবিকৃত স্পষ্ট প্রতিকারকে কোনো প্রভাবিত করবে কিনা? না, করবে না। তবে করতে পারে, যদি এটা ধারা অপর কোনো পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অপর পক্ষ এখানে কি, এখানে চাইতে পারে না, এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে, টেম্পোরারি ইনজাংশন চাইতে পারে। চাইতে পারে কি, আমি আদেশ 7-এর 1 বিধি লিখেছি, কিন্তু উপবিধিগুলো ক, খ, গ তে সিরিয়াল না করে 1, 2 লিখেছি। হ্যাঁ, নো প্রবলেম, সমস্যা নাই। নাছির হোসেন, ওকে। তাহলে এটার মতামত আপনারা নিজস্ব মতামত যেটা দিবেন ওই রকম ভাবে একটু ভালোভাবে লিখলে, 1 পাতা 1 পৃষ্ঠা লিখলে এই মতামতটা হয়ে যাবে। যারা এই মতামতটা 1 পৃষ্ঠার মধ্যে দিয়েছেন তাদের উত্তর সঠিক, 5 থেকে মিনিমাম 3 পেয়ে যাবেন। কোনো মতো লিখলেই, মতামত দিয়ে আপনার যেভাবে উত্তর করেন উত্তর ভুল হবে না। যাই হোক, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী কি প্রশ্ন? 3 নং প্রশ্ন উত্তর।
3 নং প্রশ্নের উত্তর সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে করা হয়েছে। দেখি আমরা 3 নং প্রশ্নের উত্তর কতে কি বলা হচ্ছে। দেখেন ইজি একটা প্রশ্ন, সিম্পল একটা প্রশ্ন। ঘোষণামূলক ডিক্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দেখেন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমি এমসিকিউ যখন পড়াইছিলাম এখানে পড়িয়েছিলাম 8 এবং 9 প্রত্যেকটা বিষয় কিন্তু আদালতের এই দুইটা ধারা ব্যতীত 8, 9 ব্যতীত প্রত্যেকটা প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রত্যেকটা প্রতিকার এখানে কি প্রত্যেকটা প্রতিকার এখানে আর্জি সংশোধন কি পরবর্তী ঘটনা প্রভাবিত করে না। আর্জি সংশোধন যদি অপর কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে, মামলার মূল বিষয়বস্তু যদি ব্যাহত না করে, উত্তরটা হচ্ছে এটা, অপর কোনো পক্ষের ক্ষতিগ্রস্ত না করে, মূল মোকদ্দমাটাকে ব্যাহত না করে, মূল যে ঘটনা এই ঘটনাকে যেন বিকৃত না করা হয়, বিকৃত, তাহলে প্রভাবিত করবে না। এটি হচ্ছে একটা উত্তর। ওকে, এখন দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোন কোন বিষয়সমূহ ঘোষণামূলক ডিক্রি প্রদানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা আলোচনা করুন। এই যে ঘোষণামূলক ডিক্রি, এই ঘোষণামূলক ডিক্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা। তাহলে আদালতকে কি করতে হবে? আপনাকে অবশ্যই এখানে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট যদি আপনি না করতে পারেন তখন কিন্তু আদালত এখানে ঘোষণা দিবেন না। অবশ্যই ঘোষণামূলক ডিক্রি নিতে হলে আদালতকে সন্তুষ্ট করতে হবে। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতায় এটা করতে পারেন। এটা আপনি যদি 42, 43 ধারা আলোচনা, এই যে 3 নং প্রশ্ন, 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর ক, 42, 43, 3 নং প্রশ্নের উত্তর ক, 42। ঘোষণামূলক ডিক্রি 42 ধারা, ঘোষণামূলক ডিক্রি কি কি বিষয় আছে, একটা ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারাতে কি কি দায়ের করা যায়, কি কি বিষয়ে দায়ের করা যায়, রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস, কোন সম্পত্তির অধিকার, পদের অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করা হয় তখন কি করা হয়, এখানে আপনি ঘোষণা চাইতে পারেন। অবশ্যই এই ঘোষণাটা আদালতে সন্তুষ্ট করতে হবে। ঘোষণার সাথে আপনাকে কি করতে হবে? আনুষাঙ্গিক প্রতিকার চাইতে হবে। আনুষাঙ্গিক প্রতিকার চাইতে হবে। এখানে দেখেন ঘোষণা ডিক্রির ফলাফল কি, ফলাফল নিয়েও 43 ধারাতে আছে। এর ফলাফলটা হচ্ছে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ অর্থাৎ বাদী বিবাদী একটা ঘোষণামূলক মোকদ্দমার পক্ষ সমূহ তাদের প্রতিনিধিদের উপর শুধুমাত্র এই ঘোষণামূলক ডিক্রি কার্যকর। তৃতীয় পক্ষ এটা মানতে বাধ্য নয়। তৃতীয় পক্ষ কি এটা মানতে বাধ্য? আমি একটা 43 ধারা থেকে একটা উদাহরণ পড়িয়েছিলাম। এ বি নামক, এ হচ্ছে বি, তারা স্বামী স্ত্রী। এ দাবি করে বি হচ্ছে তার স্ত্রী, সি হচ্ছে এ নামক ব্যক্তির মা। এখন তার মা বি যে এ নামক ব্যক্তির স্ত্রী, মানে ভালো করে খেয়াল করেন, এ এবং বি স্বামী স্ত্রী। এ দাবি করে বি হচ্ছে তার স্ত্রী, সি নামক ব্যক্তি তার মা, সেটা অস্বীকার করে। এখন এ নামক ব্যক্তি একটা ঘোষণামূলক 42 ধারায় মামলা দায়ের করলো, আদালত সেটা ডিক্রি দিলেন। পরবর্তীতে এখানে এসে অন্য একজন ব্যক্তি, ডি নামক একজন ব্যক্তি এসে আবার পুনরায় বি নামক ব্যক্তিকে স্ত্রী হিসেবে দাবি করে একটা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করলেন। এখন এই ডি এর উপর কি এই ঘোষণাটা কার্যকর হবে? নো, ডি এর উপর এই ঘোষণাটা কার্যকর হবে না। কারণ এই যে মোকদ্দমাটা, এই মোকদ্দমায় কিন্তু ডি নামক ব্যক্তি কোনো পক্ষভুক্ত না, তিনি কিন্তু পক্ষ না বা তাদের প্রতিনিধিও না। তাহলে ডি নামক ব্যক্তি যখন বি নামক ব্যক্তিকে পুনরায় স্ত্রী দাবি করবে তখন কিন্তু এটা কি হবে? তার উপর কার্যকর হবে না। অর্থাৎ ঘোষণার ফলাফলটা হচ্ছে শুধুমাত্র পক্ষ এবং পক্ষগণের প্রতিনিধি তাদের উপর কার্যকর, তৃতীয় কোনো পক্ষের উপর এটা কার্যকর না। এটুকু লিখে দিলেও বা এই উদাহরণটা দিলেও আপনার উত্তর 100% ওকে। তাহলে আমরা প্রথম প্রশ্ন শেষ, 3 নং প্রশ্নের উত্তর ক। তারপরে দেখি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর অধীনে নিরোধমূলক প্রতিকারের প্রদানের পদ্ধতি কি? দেখেন সিম্পল প্রশ্ন, অনেক পড়িয়েছি। খ নাম্বার প্রশ্ন দেখেন, আমরা খ নাম্বার 3 নাম্বার প্রশ্নের খ নাম্বার নিরোধমূলক প্রতিকার, নিরোধমূলক প্রতিকারের সংখ্যা কোথায় দেওয়া হয়েছে একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখনো বাকি আছে, দ্রুত যাচ্ছি। যেহেতু দ্রুত যাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আপনারা সবাই কমেন্ট করেন, আমি একটু দেখি আপনারা কি লিখেছেন। দেখেন নিরোধমূলক প্রতিকার নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি। সংজ্ঞা কোথায় আছে? সংজ্ঞা 6, এবং 6 ধারাতে বলছে 5 এর গ হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ বা
নিরোধমূলক প্রতিকার। তাহলে 52 ধারাতে কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়, কিভাবে প্রতিকার প্রদান করা হয়? এই নিরোধমূলক প্রতিকারটা প্রদান করা হয় দুইটি ওয়েতে। একটা হচ্ছে 53 ধারাতে বলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, 54 ধারাতে বলা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এইটা উত্তর শেষ। 6-5 গ 52, 53, 54 আপনার উত্তর শেষ। আপনি যদি এই যে নিরোধমূলক প্রতিকার, এই যে আমি কিন্তু এইভাবে পড়িয়েছিলাম যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 1877 অধীনে নিরোধমূলক প্রতিকার প্রদানের পদ্ধতি, তাহলে আপনি নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা দেওয়া হয়েছে 5 গ এবং 6 ধারাতে। কিভাবে নিরোধমূলক প্রতিকারটা প্রদান করা হয় 52 ধারাতে বলা হয়েছে। 53 ধারাতে বলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, 54 ধারাতে বলা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে কি করা হয়, নিরোধমূলক প্রতিকার প্রদান করা হয়। এই প্রশ্নের জন্য 4 নাম্বার বরাদ্দ, 4 নাম্বার বরাদ্দ। এটা কিন্তু পড়িয়েছি, মনে আছে কিনা একটু উত্তর করবেন। 55 ধারা তো নিরোধমূলক না, 55 ধারা হচ্ছে আদেশমূলক। নাসির হোসেন, ভুল করা চলবে না, নাসির হোসেন। 55 ধারা হচ্ছে আদেশমূলক, হ্যাঁ আদেশমূলক, আদেশাত্মক প্রতিকার। আর এগুলো হচ্ছে নিষেধাত্মক প্রতিকার। নিষেধাত্মক প্রতিকার এবং আদেশাত্মক প্রতিকার দুইটা দুই জিনিস। ওকে, তাহলে এটা উত্তর শেষ। এখন প্রবলেমেটিক আর একটু প্রশ্ন আছে 3 নাম্বারের। দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। আচ্ছা, ওয়াই একজন সেবিকা, দেখেন ওয়াই সেবিকা, এই প্রশ্নটা কিন্তু অনেক পড়িয়েছিলাম আমি। জেট মালিকানাধীন, জেটের মালিকানাধীন একটি কি ক্লিনিকে সে কি হয়, চুক্তিবদ্ধ হয় 3 বছরের জন্য। হ্যাঁ, এই ক্লিনিকে, একটা ক্লিনিকে কাজ করবে। এই যে তিনি ক্লিনিকে, জেটের ক্লিনিকে, এটা হচ্ছে জেটের ক্লিনিক, কে চুক্তিবদ্ধ হলো? ওয়াই সেবিকা, জেটের মালিকানাধীন। হ্যাঁ, কি ওয়াই একজন সেবিকা। এখন ওয়াই যে একজন সেবিকা, তিনি এখানে কন্ট্যাক্ট করলেন 3 বছরের জন্য। এই কন্ট্যাক্টের মধ্যে কি ছিল, চুক্তিবদ্ধ ছিল তিনি এখানে কাজ করবেন। 1 বছর পর ওয়াই এই চাকরি ছেড়ে জেটের প্রতিদ্বন্দ্বী ক্লিনিককে যোগদান করেন। সেক্ষেত্রে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের জেটের প্রতিকার কি? এটা কিন্তু সিম্পল। 57 ধারার উদাহরণটা পড়িয়েছিলাম। এই যে আমি ক্লাসে পড়িয়েছিলাম যে জেমস একজন গায়ক, তিনি একটা চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করলেন যে আমি 2 বছরের জন্য এই চ্যানেলে সকল প্রকার গান গাইব। পরবর্তীতে জেমস কি করলো, গান গাইলো না। তাকে কিন্তু বাধ্য করা যাবে না। এখানে ওয়াই কে কি বাধ্য করা যাবে? এটা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি। তাকে কিন্তু তার এই ক্লিনিকে কাজ করাতে বাধ্য করা যাবে না। তবে একটা কাজ করা যাবে, 57 ধারাতে বলা হচ্ছে একটা কাজ করা যাবে। তিনি এই যে অন্য একটা ক্লিনিকে যোগ দিলেন, অন্য একটা ক্লিনিকে যোগদান করলেন, অন্য ক্লিনিকে, এই ক্লিনিকে যোগদানের জন্য তিনি 57 ধারায় নিষেধাজ্ঞা চাইতে পারেন। সে যেন অন্য ক্লিনিকে কাজ না করতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমার সাথে প্রেম করো আর নাই করো, অন্য জনের সাথে তুমি প্রেম করতে পারবা না। এটি হচ্ছে মূল কাহিনী। এখন এই যে একজন ওয়াই হচ্ছে একজন সেবিকা, তিনি একটা ক্লিনিকে যখন 3 বছরের জন্য চুক্তি করলেন, এখানে কিন্তু হা এবং না দুইটা কথা থাকে 57 ধারাতে, হাবোধক এবং নাবোধক। হাবোধক চুক্তি সম্পাদন করা না গেলেও নাবোধক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা চাওয়া যাবে। 57 ধারার যে মূল উদাহরণটা, 57 ধারা না সূচক চুক্তি, এখানে সেবিকাকে তার ক্লিনিকে কাজ করতে বাধ্য করা না গেলেও তাকে কি করা যাবে, অন্য ক্লিনিকে তিনি যেন কাজ করতে না পারেন 57 ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা চাওয়া যাবে। ওকে, এটা কিন্তু অনেক পড়িয়েছি। আমাদের যারা দুরন্ত ল একাডেমির স্টুডেন্ট আছে তারা কিন্তু মজায় এই আইনটা পড়েছেন। আমার সাথে প্রেম করো আর না করো, রহিমের সাথে প্রেম করতে পারবা না। ঠিক আছে, এই যে হিরু আলম দেখেন না, যে আমার সাথে প্রেম করো আর না করো, রিয়ামণিকে বলতেছে না, সে নাকি দেখলাম গতকাল ফেসবুকে তো এগুলো ভাইরাল, অনেকগুলো ঘুমের বড়ি খেয়েছে। সে বলতেছে যে সে আমার বউ, আরেকজনের সাথে সে শুটিং করতেছে। এখন ওই যে আমার সাথে ঘর করো আর না করো, অন্যজনের সাথে ঘর করা যাবে না, এটি হচ্ছে মূল বিষয়, না সূচক চুক্তি। ওকে, যাই হোক, আমরা শেষ, দেওয়ানি শেষ। আমরা চলে যাচ্ছি খ বিভাগ। খ বিভাগে আপনারা চলে যান সবাই। খ বিভাগে কি বলা হচ্ছে, আমার সাথে যদি কারো দ্বিমত থাকে প্রশ্নের উত্তর নিয়ে, হতেই পারে দ্বিমত, কমেন্ট করবেন, লজ্জার কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নাই।
কমেন্ট করবেন, নো প্রবলেম। আমার সাথে যদি কারো দ্বিমত থাকে প্রশ্নের উত্তর নিয়ে, ওকে, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে। খ অংশ, FIR GD UD মামলার মধ্যে পার্থক্য। আমি কিন্তু আমাদের ছাত্রদেরকে FIR FIR 154 ধারা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল কোথায় আছে, পার্থক্য তো পার্থক্য, FIR তারপরে কি বলছে, জিডি 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 155 ধারায়, ইউডি মামলা 174 ধারা। এই ধারাগুলো দিয়ে পার্থক্য বলতে, পার্থক্য আপনারা, আমি আমাদের স্টুডেন্টকে বলেছিলাম কি পার্থক্য দিবেন, সংজ্ঞাগত পার্থক্য দিবেন, ধারাগত পার্থক্য দিবেন, উদাহরণগত পার্থক্য দিবেন, হ্যাঁ যদি থাকে বর্ণনামূলক আরো কিছু কিছু পার্থক্য যদি থাকে দিয়ে দিবেন। কগনিজেস এখানে 154 ধারায় সরাসরি আমলে গ্রহণ করা যায়, 155 ধারাতে সরাসরি আমলে গ্রহণ করা যায় না, 174 ধারা 174 ধারা ইউডি মোকদ্দমাটার বর্ণনা করে দিবি। ইউডি মোকদ্দমা কি, আনন্যাচারাল ডেথ, এই যে অপমৃত্যুর মামলা, এটা অপমৃত্যুর মামলা বলা হয়, এটা নিয়েও পড়িয়েছি। অপমৃত্যুর মামলা, একটা অপমৃত্যুর মামলা হলে কি করবে, পুলিশ তৎক্ষণাৎ কি করবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিবে, ঘটনাস্থলে যাবে, এগুলো পড়িয়েছি না। ঘটনাস্থলে যাওয়ার পরে স্থানীয় আরো গণ্যমান্য কয়েকজন ব্যক্তিকে উপস্থিত করবে, সুরতহাল করবে, দেখা যাচ্ছে বডির সুরতহাল করবে, তারপরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বিষয় এখানে বর্ণনা করে দিলেই হয়ে যাবে। এখন দেখেন আরেকটা প্রশ্ন, কখন একটি ইউডি মামলা FIR এ রূপান্তরিত হয়। এই যে ইউডি মামলাটা, ইউডি একটা মামলা, অপমৃত্যুর একটা মামলা, কখন FIR এ রূপান্তরিত হতে পারে। এখানে দেখেন তদন্তকারী কর্মকর্তা, এখানে তদন্তকারী কর্মকর্তা, এই যে তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমাটা প্রকাশ্যে গোপনে ইউডি মামলাটা তদন্ত করবেন। এটা সুরতহাল রিপোর্ট হবে, পোস্টমর্টম ময়না তদন্ত রিপোর্ট হবে, হ্যাঁ সকল বিষয় প্রকাশ্য গোপনে তদন্ত করার পরে যদি তদন্তকারী কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে না এটা আনন্যাচারাল ডেথ না, অপমৃত্যু না, এটা একটা হত্যা, এটা একটা হত্যা হতে পারে, এটা একটা হত্যা, ঘটনার কোনো ক্লু তিনি যদি পেয়ে যান, তখন কিন্তু এই ইউডি মামলাটা সরাসরি তিনি 154 ধারায় রূপান্তরিত করে এটা পরবর্তীতে FIR হিসাবে গণ্য করতে পারেন। একটা ইউডি মামলা পরবর্তীতে কিন্তু FIR হিসেবে গণ্য করা যাবে, কারণ ওই যে ইউডি মামলাটা যখন ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা, পুলিশ ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, তারপরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সুরতহাল রিপোর্ট তৈরি করবেন, এই লাশটা বা এই যে বডিটা মর্গে প্রেরণ করবেন, তখন কিন্তু ইউডি একটা মামলা এন্ট্রি হবে। ইউডি 174 ধারা অনুযায়ী ইউডি মামলাটা কিন্তু গোপনে প্রকাশ্যে তদন্ত কার্য পরিচালনা করবেন। তদন্তে যদি প্রমাণিত হয় যে না এটা ইউডি না, এটা হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যদি হয় আর ন্যাচারাল ডেথ না হয়, তখন কিন্তু এই মামলাটাই পরবর্তীতে FIR হিসেবে রুজু হয়ে যেতে পারে, পরবর্তীতে চার্জশিট যেতে পারে, ইত্যাদি ইত্যাদি লিখে দিলে হয়ে যাবে। কারণ দেখেন 5 নাম্বারের ক নাম্বারের যে উত্তরটা 5 নাম্বার, তিনটা মিলিয়ে 5, একটু কোনো মতো আপনি মাথাটা খুলে একটু লিখলে হয়ে গেল উত্তর। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি 4 নং প্রশ্ন, এটা নিয়ে 4 নং প্রশ্ন, 4 নং এর খ, 4 নং প্রশ্নের খ উত্তর খ, সবাই খতে চলে যান। 4 নং প্রশ্নের উত্তর খ কি বলা হচ্ছে, পি এর মৃতদেহ তার শয়ন কক্ষে পাওয়া যায়, পি এর কয়েকজন আত্মীয় FIR দায়ের করেন, পি যে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতিকারীরা জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করে, পুলিশ তদন্তকালে উদ্ঘাটন করেন যে পি এর আত্মীয়রাই তাকে হত্যা করেছে, পুলিশ তাকে FIR দায়ের করেন। এমত অবস্থায় দ্বিতীয় FIR-টি নতুন FIR নাকি দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের 161 ধারার জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে সম্পর্কে প্রাসঙ্গিক আইন উল্লেখ করে উত্তর দিন। এটা একটা কঠিন প্রশ্ন আপনাদের জন্য হয়ে গিয়েছে, এটা কোনো গাইডে ওইভাবে এই প্রশ্নটা নাই, এটা রেফারেন্স হচ্ছে আপনার বিভিন্ন বই পড়তে হবে। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে কি জানি একটা বই আছে, আচ্ছা যাই হোক, আমি এই উত্তরটা এইভাবে দিতে পারেন। দেখেন এই যে এখানে কি কি বলা হচ্ছে, পি মৃত্যু বরণ করলো, তার আত্মীয়রা কি বললো, আত্মীয়রা পুলিশকে সংবাদ দিল, আত্মীয়রা পুলিশকে কি সংবাদ দিল, যে পি কে হত্যা করেছে কিছু দুষ্কৃতিকারী,
এখন তারা আত্মীয়রা সংবাদ দেওয়া মানে তারা একটা এফআইআর করলো, এফআইআর, খেয়াল করবেন। পরবর্তীতে পুলিশ যখন গোপনে প্রকাশ্যে এই মামলাটা তদন্ত করলো, এই তদন্তকালে প্রকাশ পেল, কি পেল, তার আত্মীয়রাই পিকে হত্যা করেছে এবং এই ঘটনাটা হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত। তারাই তাকে হত্যা করে কিছু দুষ্কৃতিকারীর নাম বলছে, ঠিক আছে। এখন দেখেন, পুলিশ যখন গোপনে প্রকাশ্যে যেভাবে হোক তদন্ত করে এটা প্রতীয়মান হয় যে তার আত্মীয়রাই তাকে হত্যা করেছে, তখন কিন্তু পুলিশ নতুন করে একটা এফআইআর করলেন, এফআইআর। এখন এই যে নতুন করে এফআইআরটা দায়ের করলেন, এখানে দেখেন একটা বিষয় খেয়াল করবেন, এখানে পুলিশের কাজ কি, সত্য ঘটনাটা তদন্ত করে বের করে আনা। একটা পুলিশ যখন একটা ঘটনা তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্যটা কি সেটা কিন্তু বের করে আনেন। যদি পুলিশ সঠিক তদন্ত করে এই এফআইআরটা পুনরায় আরেকটা নতুন এফআইআর দায়ের করেন, কার বিরুদ্ধে? পুলিশ যখন এফআইআর করবেন, এই এফআইআরে কিন্তু তার আত্মীয়রা আসামি হয়ে গেল, তাই না? তার আত্মীয়রা আসামি হয়ে গেল, এটা প্রতীয়মান হলো যে পূর্বের এফআইআরটা মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন। পূর্বের যে সংবাদ, পূর্বের যে এফআইআর তার আত্মীয়রা দায়ের করেছিল, তারা কিন্তু নিজেরা বেঁচে যাওয়ার জন্য, পূর্বের এফআইআরটা দায়ের করে। এখন পুলিশ যখন ঘটনাটা তদন্ত করে, তখন কিন্তু ঘটনার মূল অন্য দিকে ধাবিত হয়। কি ধাবিত হয়? তার আত্মীয়রাই তাকে হত্যা করেছে। এখানে পরবর্তী যে এফআইআরটা, এটা হচ্ছে তদন্তকালে কিন্তু এটা প্রকাশ পায়। সেহেতু যে প্রশ্নে কি বলছে দেখেন, দ্বিতীয় এফআইআরটা এখানে মূল মোকদ্দমা হিসেবে পরিগণিত হবে এবং দ্বিতীয় এফআইআরটা পুলিশ যেহেতু এখানে তদন্ত করে মূল ঘটনাটা প্রকাশ পেয়েছে, এটাই হচ্ছে প্রকৃত এফআইআর, এটাই হচ্ছে প্রকৃত মামলা। এটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে মামলা বিচার কার্য পরিচালিত হবে। তবে এখানে একটা রেফারেন্স দিতে পারেন, এই রেফারেন্সটা হচ্ছে 57 ডিএলআর, 57 ডিএলআর এডি 129, 129 নাম্বার একটা মামলা। এই মামলাটা হচ্ছে রাষ্ট্র বনাম জিল্লুর রহমান, রাষ্ট্র ভার্সেস জিল্লুর রহমান। এই মামলায় এটা কিন্তু এটা প্রকাশ পেয়েছে, রাষ্ট্র ভার্সেস জিল্লুর রহমান। এই যে একটা মামলা, এই মামলায় কিন্তু এটা প্রকাশ হয়েছে যে 57 ডিএলআর এডি 129। এই মামলায় বলা হচ্ছে পরবর্তী দায়ের করা একটা তদন্ত কালে যখন মূল ঘটনাটা রহস্য উদ্ঘাটিত হবে এবং একটা কি হবে, সত্য প্রকাশিত হয়ে আসবে। তদন্তে যদি সত্য প্রকাশিত হয়, পরবর্তীতে যে দায়ের করা মোকদ্দমা সেটার উপর ভিত্তি করে আদালত বিচার করবেন। তাহলে আমরা প্রশ্নে কি পাচ্ছি? 161 ধারার জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখ দিন। এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি কি নতুন এফআইআর নাকি দ্য কোড অফ? হ্যাঁ, দ্বিতীয় এফআইআরটি হচ্ছে নতুন এফআইআর, এটাই হচ্ছে মূল এফআইআর। এটার উপর ভিত্তি করে কি হবে, বিচার কার্য পরিচালিত হবে। 100% এটাই আপনি উত্তর করে আসলে ওকে। তারপরে আমরা চলে যাচ্ছি কত নাম্বার, দেখেন 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তরে চলে যাই। সিম্পল একটা প্রশ্ন, অনেক পড়িয়েছি। 5 নং, আচ্ছা এমডি মিজান 53 ডিএলআর আসিয়া নামে এক মেয়ে, হ্যাঁ আসিয়া নামে রোড, রাইট, ভেরি গুড। অ্যাডভোকেট মোহিত মজুমদার যুক্ত আছেন, জামাতদার, সরি, অ্যাডভোকেট মোহিত জামাতদার। কেমন আছেন ভাইয়া? যুক্ত থাকার জন্য, আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি আপনাকে। পরবর্তী যে প্রশ্নটা, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, 5 নং প্রশ্ন কি? 5 নং প্রশ্নের উত্তর ক, ক ক এটা ক। দেখেন কোন কোন ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না, কোন কোন ক্ষেত্রে। আমরা 404 আপনি প্রথম দিয়ে উত্তর করে দিবেন, 404 এবং তারপরে হচ্ছে 412 দোষ স্বীকার করলে, তাই না, 413, 414। এই যে এই ধারাগুলো যদি আমি কিন্তু ফ্রি ক্লাসে এগুলো পড়িয়েছি। আপিল কাকে বলে, কোন কোন ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না, কোন আদালতের আপিল কোথায় দায়ের করবেন, এগুলো কিন্তু সিম্পল পড়িয়েছে। এই যে 404, 412, 13, 14, দেখেন প্রশ্নের মান কত? প্রশ্নের মানটা হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর ক, 5 নম্বরের একটা প্রশ্ন। তাহলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 404, 412, 13, 14 এই কয়েকটা ধারা উল্লেখ করে দিবেন।
দোষ স্বীকার করলে আপিল করা যায় না, তুচ্ছ মামলায় আপিল করা যায় না, এই যে এই বিষয়গুলো পড়িয়েছিলাম না 412, 13, 14, এইগুলি হচ্ছে এটার উত্তর। আপিল কোন কোন ক্ষেত্রে দায়ের করা যায় না। আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। ওয়াই, আচ্ছা কোন বিষয়টা? ওয়াই এর আয়কর পরিশোধের জন্য আয়কর আইনজীবী এক্স টাকা গ্রহণ করে, পরবর্তীতে এক্স উক্ত টাকা আত্মসাৎ করে। ওয়াই দণ্ডবিধি 420, 417 অধীনে একটি নালিশি দায়ের করে। অর্থাৎ এই যে রিভিশন একটাই মুসাবিদা আসছে, একটাই মুসাবিদা আসছে 5 খতে মুসাবিদা। অনেকেই কিন্তু এই মুসাবিদাটা লিখছেন কিন্তু হেডলাইন ভুল করছেন। হেডিং এন্ড টাইটেলটা আমি ঠিক রাখতে বলছিলাম। দেখেন রিভিশন আদালতের ক্ষমতা, কয়টা আদালত রিভিশন দায়ের করা যায় আমরা পড়েছিলাম। ফৌজদারি রিভিশন জেলা এবং দায়রা জাজ, জেলা ও দায়রা জাজ আদালতের, জেলা দায়রা জাজ আদালত। যারা দায়রা জাজ আদালত লিখছেন, হ্যাঁ জেলা দায়রা জাজ আদালত বা জেলা ও দায়রা জাজ আদালত, তাদের উত্তর ঠিক। দায়রা আদালত যারা লিখছেন দায়রা। আরেকটা আছে হাইকোর্টেও আপনি রিভিশন দায়ের করতে পারেন। তো এখানে দেখেন 420, 406 এর মামলা, যেহেতু নিম্ন আদালতে একটা আদেশ দিয়েছেন, এর বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করতে চাচ্ছেন। আপনি এখানে রিভিশনের যে মুসাবিদাটা, আপনি যদি এই মুসাবিদাটা মাননীয় দায়রা জাজ আদালত লিখে দেন, মাননীয় দায়রা জাজ, মাননীয় বা মুকাম, মাননীয় লিখতে পারেন বা মুকাম লিখতে পারেন, দায়রা জাজ আদালত, জাজ আদালত। তারপরে আপনি লিখেন যে ঠিকানা লিখেন। এখানে দেখেন একটা মোকদ্দমার একটা মামলার নাম্বার দিতে হবে, কোন মামলা, তারপরে ধারা দিতে হবে। এগুলো দিয়ে আপনি লিখলে শুধু সংজ্ঞার মাস্তির ধারা দিয়ে হবে, সংজ্ঞার ধারা, মাস্তির ধারা। তাহলে মুসাবিদাটা লিখলে অনেক সময় লাগবে। আমি মুসাবিদাটা অন্যদিন আপনাদেরকে সময় করে দিব, আমি শুধু রিভিশন দিয়ে যাচ্ছি। তাহলে গ নাম্বার অংশ 6 নং প্রশ্ন, 6 নং প্রশ্ন, 6 নং প্রশ্নের উত্তর। এমসিকিউ ভর্তির ক্লাস চলমান। 6 নং প্রশ্নের ক। দেখেন এখানে 6 নং প্রশ্নের উত্তর পেনাল কোড থেকে এত সহজ প্রশ্ন হবে আদৌ আমি বিশ্বাস করি নাই। মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি, মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। মিথ্যা সাক্ষ্যদান, দেখেন মিথ্যা সাক্ষ্য এবং সৃষ্টি এই দুটার মধ্যে পার্থক্য। এখন আপনারা উত্তর করবেন। মার্চাডাইস শাকিল সাহেব, আপনার পরীক্ষা কেমন হয়েছে যদি জানান ভালো খুশি হব। পরীক্ষা দিয়েছিলেন? ওকে, দেখেন এই যে মিথ্যা সাক্ষ্য, এখান থেকে প্রশ্ন হয়েছে। দেখেন আমি এটা পার্থক্য আপনারা করে নেবেন, এটা নিয়ে পড়বো না, আমরা প্রবলেমেটিক প্রশ্নে খ নাম্বারে চলে যাচ্ছি। আপনারা একটু কমেন্ট করবেন এটা কত ধারা থেকে পার্থক্য, কত ধারা। 6 এর খ নাম্বার উত্তর। আপনারাও কমেন্ট করেন দেখি। 6 এর খ নাম্বার উত্তর, এক্স তার প্রতি বেশি ওয়াই কে আঘাত করে, এতে ওয়াই ক্ষুব্ধ হয়ে, উত্তেজিত হয়ে, ক্রোধে উদ্দীপ্ত হয়ে যায়। জেট একজন দর্শক হয়ে ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করে। 192। তারপর কত? এর মাধ্যমে এক্স কে হত্যা করানোর উদ্দেশ্যে 191, 92 হবে। ক্রোধের সুবিধা গ্রহণ করে তার এক্স হত্যা করানোর উদ্দেশ্যে ওয়াই এর পিস্তল দেয়, ওয়াই পিস্তল দিয়ে এক্স হত্যা করে। তাহলে এক্স ওয়াই কে আঘাত করে এবং এতে ওয়াই উত্তেজিত হয়ে ক্রোধে। দেখুন তাহলে ওয়াই এখানে কি চাচ্ছে? ওয়াই ও জেটের দায়। ওয়াই এর দায় কি? ওয়াই এর দায়টা কি? দেখেন দায় কি? জেট। তারপরে আর কার জেট? জেটের দায় কি? দায়টা নিরূপণ করতে পারলে কি দায় কি, কার কি দায়। এখন দেখেন প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। 91, 92 ধারা হবে। ফিরোজা খাতুন, পার্থক্য আপনারা দেখে নেবেন। দেখেন প্রশ্নটা কিন্তু চমৎকার। এক্স তার প্রতিবেশী ওয়াই কে আঘাত করতেই পারে, এতে কিন্তু ওয়াই উত্তেজিত হয়ে ক্রোধে উদ্দীপ্ত হয়। তাহলে ওয়াই যখন উত্তেজিত হয়ে গেল, উত্তেজিত হয়ে যদি কাউকে আঘাত করে সেটা কালপাবেল হোমিসাইড হবে, নন মার্ডার হবে না। তাহলে সে উত্তেজিত হয়ে গেল। আবার জেট কি করলো? এই সুযোগে তিনি কি করলেন? একটা পিস্তল ওয়াই এর হাতে তুলে দিলেন। এই যে তুলে দেওয়ার পরে কিন্তু এক্স কে তিনি হত্যা করলেন। এখন এখানে জেট হচ্ছে 300 ধারা, এখানে তিনি খুনের জন্য দায়ী হবে, খুনের দায়ে দায়ী হবে, খুনের দায়ী। তার শাস্তি হচ্ছে 302 ধারা। এবং ওয়াই এখানে কালপাবেল হোমিসাইড, নরহত্যার জন্য দোষী হবে, নরহত্যা।
এবং তার শাস্তি হচ্ছে 304 ধারা। দেখেন, কেননা এখানে কিন্তু ওয়াই কিন্তু উত্তেজিত হয়ে গেল, আর উত্তেজিত হয়ে গেলে আমরা ব্যতিক্রম 1 নং ব্যতিক্রমে পড়েছি, এটা মার্ডার হবে না, এটা হয়ে যাবে কালপাবল হোমিসাইড। এবং জেড যেহেতু, দেখেন প্রশ্নে বলা হচ্ছে জেড একজন দর্শক হয়ে ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করে তার হাতে একটি কিক তুলে দিল হত্যা করার জন্য, এক্স কে হত্যা করার জন্য ওয়াই এর হাতে একটা পিস্তল দিল। ওয়াই এর হাতে পিস্তল দেওয়ার সাথে সাথে ওয়াই এক্স কে গুলি করে হত্যা করলো। এখানে কিন্তু সে উত্তেজিত, উত্তেজিত মানে নরহত্যা, 304 তার শাস্তি, তার দায়টা কি, তার শাস্তি 304। এবং জেটের শাস্তি কিন্তু তিনি কি হবেন, খুনের জন্য দোষী হবেন, এবং তার শাস্তি 302। জেটের শাস্তি 302। আমার সাথে একমত কিনা এটা লিখে দিলেই আপনার উত্তর। ওকে, একজনের নরহত্যা, একজনের খুন, জেটের খুন, ওয়াই নরহত্যার জন্য দোষী সাব্যস্ত হবে। ওকে, উত্তর ঠিক হয়েছে কিনা কমেন্ট করবেন, আপনাদের সাথে বলেছি কিনা, আপনাদের সাথে মিলেছে কিনা একটু কমেন্ট করবেন। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আরেকটা প্রশ্ন আছে ঘ নাম্বার প্রশ্ন, গ। দেখেন গ নাম্বার যে প্রশ্নটার কথা বলছে, এ বিষ প্রয়োগ করে বি কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে। এখন এ কি করলো, বি নামক ব্যক্তিকে হত্যা করবে, সবাই হত্যা, হত্যা, ভালো করে দেখেন, এ কি করলো, বিষ ক্রয় করলো, বিষ ক্রয় করে করলো, এ করলো বিষ ক্রয়। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, পরবর্তীতে বিয়ের টেবিলে পরিবেশন করার জন্য এ উক্ত খাবার বিয়ের কর্মচারী সিকে দেয়। তাহলে এ আবার কি করলো, বি এর কর্মচারী কাকে দিল, বি এর কর্মচারী সিকে দিল, সিকে দিল, এই যে বিষটা এটা সিকে দিল, বি এর কর্মচারী এ কি করলো, সিকে প্রদান করলো। হ্যাঁ, তারপরে কি, বি উক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিক চিকিৎসা গ্রহণের কারণে তার মৃত্যু হয়নি। এখন এ এবং সি এর দায় কি, এ এবং সি এর দায়, এ সি এর দায় কি, দায়টা কি, দায় কি, এখানে তাদের দায় নিরূপণ করতে বলা হয়েছে। এটা হচ্ছে তাজুল ইসলাম সুমন, জেড 114 302। আচ্ছা দেখেন, এ এবং সি এর দায় কি, এ এবং সি এর দায় হচ্ছে এখানে তাকে কি করতে চেয়েছিল, হত্যা, হত্যা, এখানে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তিনি যখন চিকিৎসা নিলেন, চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তিনি সুস্থ হয়ে গেলেন, সুস্থ। তাহলে এখানে অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, হত্যার একটা চেষ্টা, হত্যার চেষ্টার জন্য তারা দোষী সাব্যস্ত হবে, হত্যার চেষ্টা। এখানে 307 ধারা যে শাস্তি, 307 ধারার শাস্তি এখন তাদের হবে, কারণ এ নামক ব্যক্তি বিষ ক্রয় করলো, সি নামক ব্যক্তি তাকে হত্যার জন্য কি করলো, প্রেরণ করলো। এখানে দেখেন তাদের যে শাস্তিটা কি হবে, যেহেতু তিনি মারা যাননি, হত্যার চেষ্টা হয়ে গেছে, হত্যার চেষ্টা করছে, তৎক্ষণাৎ যদি সুস্থ না হতো তাহলে কিন্তু তিনি কি করতেন, মারা যেতেন। যেহেতু তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেছে, তাহলে হত্যার চেষ্টা 307 ধারা অনুযায়ী তাদের এখানে শাস্তি হবে। 100 টাচ করেছি, ভুলও হয়েছে, পাশ কি হবে স্যার? আচ্ছা, আপনি প্রত্যেকটা প্রশ্ন মিলান, কোন কোন বিষয়গুলো ভুল হয়েছে একটু দেখে রাখুন, ঠিক আছে? তাহলে 307 ঘ নাম্বার উত্তর, হত্যার চেষ্টার জন্য তারা দোষী সাব্যস্ত হবে, পেনাল কোডের 307 ধারা উত্তর। 7 নং প্রশ্ন, 7 নং প্রশ্ন দেখেন, সিম্পল প্রশ্ন, এর মতো সহজ প্রশ্ন আরো হবে। 7 নং প্রশ্ন, 7 নং প্রশ্নের উত্তর, 4টা টিকা লিখতে বলছে প্রথমে, 4টা টিকা। দেখেন, দুষ্কর্মের সহায়তা, দুষ্কর্মে সহায়তা, এটা তো সবাই পারি, দুষ্কর্মের সহায়তা, এটা আপনি টিকা যখন লিখবেন, এই দুষ্কর্মের সহায়তার সংজ্ঞা 107, 108, এবং শাস্তিটা দিয়ে দিতে পারেন 109 ধারাতে শাস্তি। 3টা ধারা একটু আলোচনা করে দিলে উত্তর হয়ে গেল। হ্যাঁ, এখানে 2.5 নাম্বার করে, 2.5 নাম্বার সংজ্ঞা শাস্তি 2টা ধারা দিলেই হয়ে গেল। চুরাই মাল, স্টোলেন প্রপার্টি, চুরাই মাল, চুরাই মাল, স্টোলেন প্রপার্টি কোথায় আছে, কয়টি স্টোলেন প্রপার্টি, ফ্রি ক্লাসে সেদিন পড়িলাম 410 ধারাতে স্টোলেন প্রপার্টি কয়টি, কোন কোন মালগুলোকে স্টোলেন প্রপার্টি বলা হয়, সেগুলো লিখে দিলে উত্তর হয়ে গেল। স্টোলেন প্রপার্টি রাখার দায়ে, হ্যাঁ, 411 ধারাতে শাস্তি আছে 3 বছর, ঠিক আছে, এগুলো দিয়ে দিলেন। তারপর মিথ্যা পরিচয় দানের মাধ্যমে প্রতারণা, মিথ্যা পরিচয়, এই যে মিথ্যা পরিচয় যদি কেউ দিয়ে দেয়, মিথ্যা পরিচয়ের মাধ্যমে এখানে যদি কেউ প্রতারণা করে, 419 ধারায় তার শাস্তির বিধান আছে। অনিষ্ট সাধন, মিসচিফ, 425 ধারাতে আছে অনিষ্ট বা মিসচিফ,
অনিষ্ট মিথ্যির এটা আপনি বর্ণনা করলেন যে ক্ষতি সাধন কি, আমার একটা মোবাইল যখন আপনি পুকুরে ফেলে দিবেন এটি আমার একটা ক্ষতি সাধন করলেন, সংজ্ঞাটা বলে দিলেন 425 ধারা থেকে 426 ধারাতে, দেখা যাচ্ছে 427 ধারাতে, তার শাস্তি আছে, দু একটা ধারা আলোচনা করে দিলে হয়ে গেল। যদিও দেইনি, তবে পেনাল কোড সব পারি। ওকে ওকে। তারপরে দেখেন টিকা থেকে যদি আপনি দেখেন কি বলছে, নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের টিকা লিখুন। এখানে 4টা লিখলে 2.5 নাম্বার, যদি আপনি লিখেন এখানে এই টিকা থেকে তো আপনি 8 নাম্বার পেয়ে যাবেন। 2 করেও যদি আপনাকে দেয়, 2 করে দিলেও 4টা থেকে 4 দুগুণে 8 নাম্বার আপনি ইজি পেয়ে যাবেন। যারা এইগুলো প্রশ্নগুলো দেন মানে বেশি প্রশ্ন যেখানে, সেগুলো যদি বারবার বেশি করে দেন, সেগুলোর জন্য আপনার কিন্তু নাম্বার বেশি থাকে। এটা হচ্ছে টেকনিক। আমি শুধু 108 দিচ্ছি, তাতে কি হবে? ওকে, হবে, নো প্রবলেম। রাষ্ট্রদ্রোহিতা 124 ক, সেডিশন বা রাষ্ট্রদ্রোহ 124 ক, ঠিক আছে, তার শাস্তি কি দিবেন? মিথ্যা দলিল প্রণয়ন, এই যে মিথ্যা দলিল প্রণয়ন আমরা পূর্বেও পড়েছি, মিথ্যা দলিল প্রণয়ন এটা পড়বেন, হ্যাঁ ঠিক আছে, 192 ধারা। ওকে, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে দেখেন মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা মিথ্যা দলিল প্রণয়ন, এই যে এখানেও পড়েছি। তাহলে এগুলো কিন্তু সিম্পল প্রশ্ন, আমি তো মনে করি প্রশ্ন একদম পানির মতো, এগুলো সব পড়িয়েছি। অনেক শিক্ষার্থী আমার এখানে যুক্ত আছেন যারা আমার কাছে দুরন্ত ল একাডেমিতে ছিলেন, একটু হাত তুলবেন, আমি যা পড়িয়েছি আসছে কিনা। আমি বলেছিলাম এইটুকু পড়েন, 100% হয়ে যাবে, ইনশাল্লাহ হয়েছে কিনা কমেন্ট করবেন। তাহলে 7 নং প্রশ্নের উত্তর খতে চলে যাচ্ছি। 7 নং প্রশ্নের উত্তর খ। দেখেন প্রবলেমেটিক প্রশ্ন, নির্বাচনী প্রচারণায় গুজব ছড়ানোর দায়ে, ঠিক আছে 4টি দিয়েছি, 4 দুগুণে 8 পেয়ে যাবেন যদি ধারাটা মেনশন করে দিতে পারেন। এমডি শাহজাহান সাহেব, ইজি নাম্বার এটা। নির্বাচনী প্রচারণার গুজব ছড়ানোর দায়ে এক্স কে ভয় দেখানোর উদ্দেশ্যে, এখন এক্স কি করলো? এক্স কে ভয় দেখানোর জন্য কি করলো? ভয় দেখানোর জন্য কয়জন গেল আমাদের দেখতে হবে, কয়জন? এ বি সি ডি ই, এ বি সি ডি ই, কতজন? 5 বা ততোধিক ব্যক্তি হলে কি হয়ে যায়? 5 বা ততোধিক ব্যক্তির অবৈধ সমাবেশকে কি বলে? আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ। তাহলে বেআইনি সমাবেশের একটি সমন্বিত রূপ হলো কমন অবজেক্ট। তাহলে এখানে 149 ধারা থেকে যেটা উত্তর হবে, দেখেন 5 জন প্রবেশ করে, তখন এক্স বাড়ি না থাকায় তার ছোট ভাই ওয়াই বের হয়ে এসে প্রতিবাদ করে। বাঘ বিতন্তার এক পর্যায়ে এ উত্তেজনাবশত ওয়াই এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এ কি করলো? এ এ কি করলো? কাকে আঘাত করলো? এ উত্তেজনাবশত ওয়াই এর মাথায় আঘাত করলো, মাথায়। এখানে আঘাত করলো কে? শুধুমাত্র এ, বাকিরা কিন্তু আঘাত করে নাই। বাকিরা বি সি ডি ই তারা কিন্তু আঘাত করে নাই, প্রশ্নে দেখা যাচ্ছে। বাকি 4 জন এই ঘটনা থেকে হতবাক হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। পেনাল কোডের এখানে সবার দায় নিরূপণ করতে বলা হয়েছে। এখানে আঘাতটা কি? লোহার রড দিয়ে আঘাত করে, এখানে কি আঘাতটা করলো? গুরুতর আঘাত নাকি সাধারণ আঘাত? এটা কিন্তু বলা নাই। এমডি শাহজাহান সাহেব বলছেন, স্যার এখন আপনার প্রশ্নের সমাধান থেকে মনে আশার সঞ্চার হয়েছে। আলহামদুলিল্লাহ শাহজাহান সাহেব, এগুলো তো সবই পড়িয়েছি। আমার যারা স্টুডেন্ট একটু কমেন্ট করবেন, হাই লিখবেন, আমি যা পড়িয়েছি আসছে তো, আমি যা সাজেশন দিয়েছি আসছে তো। দেননি সমস্যা নাই, উত্তর হবে, তবে শাস্তির ধারাগুলো দিয়ে দিলে একটু নাম্বার বেশি পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন, সমস্যা নাই। দেখেন এই যে হত্যা কেন হবে? ওয়াই এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ওয়াই এর মৃত্যু হয়ে যায়। ওর বাবা, ওয়াই এর মৃত্যু হয়েছে, তাহলে ওয়াই মারা গেল। এখন তাদের দায়টা কি? 149 ধারার সাথে এখানে দেখবেন 149 ধারা আছে, 302 ধারা হবে, যেহেতু মারা গেছে। তারপরে কি বলছে? ওয়াই এর মাথায় বাঘ বিতন্তার এক পর্যায়ে ওয়াই উত্তেজিত বশত, উত্তেজনা যেহেতু হয়ে গেছে 304 লিখতে পারেন, 304 উত্তেজনা হয়েছে যেহেতু 304। তারপরে ওয়াইয়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে মৃত্যু হয়। বাকি 4 জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন তাদের দায়টা কি হবে? তাদের দায়, এখানে সকলের দায় একই, এখানে সকলেই নরহত্যার জন্য দোষী সাব্যস্ত হবে, নরহত্যার জন্য দায়ী হবে। এই যে কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, এখানে এ বি মানে এ নামক ব্যক্তি আঘাত করলেও এ নামক ব্যক্তির যে শাস্তি এখানে হবে, এই যে আরো বাকি 4 জন আছে বি সি ডি এবং ই, বাকি 4 জনেরও এখানে সেম অপরাধ হবে, অর্থাৎ 149
304 ধারায় তাদের শাস্তি হবে। নরহত্যার দায়ে সকলে এখানে অভিযুক্ত হবে। নরহত্যার জন্য সকলে, এই যে এবিসি এর দায়টা কি? তাদের সকলের দায় হচ্ছে এ যে অপরাধটা করেছে, এখানে বেআইনি সমাবেশ কমন অবজেক্টের জন্য সকলেই নরহত্যার জন্য দায়ী হবে। স্যার, আমার শুধু ফৌজদারি কার্যবিধি খারাপ হয়েছে, তাতে পাশ করব কিনা? প্রশ্ন তো উত্তর করেছেন, তাই না? উত্তর করলে আলহামদুলিল্লাহ পাশ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর উপর ভরসা রেখেবেন। আজকের ক্লাসের সমাধানটা আপনারা দেখেন। আপনাদের সাথে যদি আমার কি হয় মতবিরোধ থাকে, কমেন্ট করবেন যে স্যার এটা ভুল হচ্ছে, আর আমি যতটুকু আমার ভিতরে আছে আমি সেটুকু দেওয়ার চেষ্টা করতেছি। প্রশ্ন যেহেতু জানলাম, প্রশ্নে বলা হচ্ছে এ উত্তেজনাবশত ওয়াই নামক ব্যক্তিকে আঘাত করলো, ওয়াই মারা গেল, বাকি সবাই কিন্তু কোনো কাজ করলো না, কিচ্ছু করলো না, তাহলে তাদের কি দায় কি হবে? হ্যাঁ, তাদেরও দায় হচ্ছে, যেহেতু এটা বেআইনি ভাবে তারা প্রবেশ করেছিল, বেআইনি আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ। এখানে কমন অবজেক্ট 149-এর জন্য সবাই নরহত্যার দোষী সাব্যস্ত হবে। ঠিক আছে, সবাই নরহত্যা, যেহেতু এখানে হঠাৎ উত্তেজিত হয়ে, এই যে দেখেন বাঘ বিদন্তার এক পর্যায়ে এ হঠাৎ উত্তেজিত হয়ে ওয়াইয়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলো, বাকি সবাই কি হলো, মানে নির্বাচনী প্রচারণার জন্য গেল, ওয়াই এখানে দেখা যাচ্ছে বাঘ বিদন্ত হলো, হঠাৎ উত্তেজিত হয়ে যখন আঘাত করলো, হঠাৎ উত্তেজিত হয়ে আঘাত করলে এটা তো হবে নরহত্যা, কালপাবল হোমিসাইড। সো এখানে 302 দিলে কি হবে জানি না, তবে উত্তর 149, 304। ওকে, এ পর্যন্ত ফৌজদারিবাদে সব হয়েছে আলহামদুলিল্লাহ, ফিরোজা খাতুন। ওকে, তাহলে উত্তর শেষ, প্যানাল কোড শেষ, 7 নং প্রশ্নের উত্তর শেষ। আমরা 8 নং প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। Once a tenant is always a tenant and once a license is always a license। অর্থাৎ দেখেন 8 নং প্রশ্নের উত্তর ক, 8 নং প্রশ্নের উত্তর ক, এটা শেষ ক্লাসে গত বুধবার আমি পড়ালাম 8 নং প্রশ্নের ক নাম্বার যে উত্তরটা। এই যে আপনার দেখেন ধারায় উল্লেখ করে দিছে, কত ধারা থেকে আপনি উত্তর করবেন, তার চাইতে আর কি সহজ করবে বার কাউন্সিল। 115 ধারাতে কি বলা হচ্ছে? স্টপেল, হ্যাঁ, বা প্রতিবন্ধকতা। 116 ধারাতে কি বলা হচ্ছে? দেখেন এই যে 115 এবং 16 ধারা, এখানে সাক্ষ্য আইনের 115, 116 ধারাতে আমরা যদি চলে যাই একটু দেখাই। এখানে দেখেন মূল বিষয়টা কি, সাক্ষ্য আইনের 115 এবং 116 ধারাতে যে গুরুত্বপূর্ণ বিষয়টুকু বলছে যে 1 মিনিট, এই যে 116 ধারার কথাটা দেখেন, ভাড়াটিয়া ও দখলে থাকার অনুমতিপ্রাপ্ত ব্যক্তির প্রতিবন্ধকতা। আমি কিন্তু পড়িয়েছিলাম, এই যে একটা ঘর যখন আপনি ভাড়া দিবেন, করিমের নিকট থেকে কি করলো, বি এ নামক ব্যক্তি এই বাড়িটা ভাড়া নিল। এখন ভাড়া নেওয়ার সময় কিন্তু এ করিমকে মালিক হিসেবে দাবি করে এইটা ভাড়া নিয়েছে। পরবর্তীতে এ কি করতে পারবে না, বলতে পারবে না যে আপনি এই বাড়ির মালিক না, আপনি এই বাড়ির মালিক না। অর্থাৎ সে যখন এই বাড়ির মালিক হিসেবে স্বীকার করে এ নামক ব্যক্তি ভাড়া নিয়েছে, তখন কিন্তু তাকে সর্বদাই মালিক হিসেবে বিবেচনা করতে হবে। আমি যখন এই বাড়িতে ভাড়া উঠবো, করিমকে যখন মালিক হিসেবে জেনে শুনে আমি এই বাড়িতে ভাড়া গ্রহণ করব, আমি পরবর্তীতে করিমকে বলতে পারবো না যে আপনি তো এই বাড়ির মালিকই না, এটা আমাকে বাধা প্রদান করবে। অর্থাৎ সে সর্বদাই এই বাড়ির মালিক হিসেবে আমাকে স্টপেল হিসেবে, হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এই যে 115 ধারা স্টপেল, হ্যাঁ, প্রতিবন্ধক, যখন কোনো ব্যক্তি তার কথা কাজ মৌন সম্মতির মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে কি করায়, কোনো কাজ করতে বলে বা ওই কাজ নিষেধ করতে বলে, এখন ওই ব্যক্তির সম্মতিতে আপনি যখন একটা কাজ করবেন, পরবর্তীতে কিন্তু সেটা অস্বীকার করতে পারবে না। আর একটা উদাহরণ যদি বলি, ধরি এটা এ নামক ব্যক্তি বলল যে এই বাড়িটা আমার, বি নামক ব্যক্তি এই বিশ্বাস এই বাড়িটি ক্রয় করলো। এখন এ নামক ব্যক্তি এই বাড়ির মালিক আদৌ না, এই বাড়ির মালিক হচ্ছে তার পিতা। এখন এ নামক ব্যক্তি পরবর্তীতে তার পিতা মারা গেলে এ নামক ব্যক্তি এই বাড়ির মালিক হয়ে গেল। এখন এ নামক ব্যক্তি পরবর্তীতে বলতে পারবে না যে আমি এই বাড়ির মালিক ছিলাম না, আপনার নিকট যখন আমি এই বাড়ি বিক্রি করেছি আমি তখন মালিক ছিলাম না, তখন এটা স্টপেলে বাধা প্রদান করবে 115 ধারা। এই যে 115 ধারা 16 ধারা আলোচনা করে একটা একটা করে উদাহরণ দিয়ে দিলেই প্রশ্নের উত্তর হয়ে গেল। এটাতে কি বলছে, 10 নম্বরের প্রশ্ন উত্তর হয়ে যাবে, হ্যাঁ, সহজ প্রশ্ন।
প্রশ্নের মধ্যেই কিন্তু লেখা আছে, কি উত্তর করবেন। তো তারপরে দেখেন, তারপরে সি কে হত্যার দায়ে বি অভিযুক্ত হয়। বি দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে তার কৃতকার্যের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত ছিল না। দ্য এভিডেন্স অ্যাক্টের প্রাসঙ্গিক ধারা উল্লেখ করে মানসিক অপ্রকৃতিস্থতা প্রমাণে বি এর কোনো দায়িত্ব আছে কিনা আলোচনা করুন। এই যে সি কে হত্যার দায়ে বি অভিযুক্ত হলো, বি দাবি করে সে মানসিকভাবে অপ্রকৃতিস্থ। বলেন তো দেখি এটা কোথা থেকে উত্তর হবে। কোনো কাজ ঘোষণা কাজের মাধ্যমে বিশ্বাস করানো হয়, একবার বিশ্বাস করালে সেটা পরবর্তীতে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, অস্বীকার করা যাবে না। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করেন তো 8 এর খ নাম্বার কি হবে, কোথা থেকে উত্তর হবে। উত্তর কি দিয়েছেন, যে সিকে হত্যার দায়ে বি অভিযুক্ত, বি দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে তার অপ্রকৃতিস্থ, হ্যাঁ, সে জ্ঞাত ছিল না। এভিডেন্স অ্যাক্টের প্রাসঙ্গিক ধারা উল্লেখ পূর্বক এটা আলোচনা করার জন্য বলা হয়েছে। বলেন তো এটা কোথা থেকে উত্তর হবে। ভেরি গুড, 105 ধারা দিয়েছেন। হ্যাঁ, 105 অর্থাৎ যিনি ব্যতিক্রম দাবি করবে, ব্যতিক্রম দাবি করবে তাকে সেটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। 105 গত ক্লাসে ফ্রি ক্লাসে আমি এটা পড়িয়েছি। 105 কি হবে, তিনি সেটা দাবি করবে যে আমি, তখন এটা যদি তিনি দাবি করেন তাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন 9 নং প্রশ্ন, 9 নং প্রশ্ন ক, একদম ইজি প্রশ্ন এটা, কিন্তু দেখেন গত বুধবারে আলোচনা করছি আমার মনে হয়। 9 নং প্রশ্নের উত্তর ক। এই যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এই যে প্রশ্নটা দেখেন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য সবসময় কি হবে, প্রত্যক্ষ হবে। এই যে প্রশ্নটা আসছে, পড়াইছি কিনা আপনারা উত্তর করেন। আবু ইউসুফ উত্তর করেন তো, এটা পড়াইছি। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, দ্য এভিডেন্স অ্যাক্টের 60 ধারার বিধান আলোচনা করুন। আপনি যখন একটা সাক্ষ্য দিবেন, মৌখিক সাক্ষ্য দিবেন, সরাসরি প্রত্যক্ষ সাক্ষ্য দিতে হবে। 59 ধারায় বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য ব্যতীত দালিলিক সাক্ষ্য দলিল দিয়ে প্রমাণ করতে হবে, এবং মৌখিক সাক্ষ্য 60 ধারাতে বলা হচ্ছে সবসময় প্রত্যক্ষ সাক্ষ্য হবে, প্রত্যক্ষ সাক্ষ্য দিতে হবে। এখন ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট মানে আপনি যখন মৌখিক সাক্ষ্য দিবেন, দেখার বিষয় হলে নিজ চোখে দেখতে হবে, শোনার বিষয় হলে নিজ কানে শুনতে হবে, উপলব্ধি করার বিষয় হলে নিজের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে হবে। গত ক্লাসে পড়িয়েছি, বুধবারে পড়িয়েছি আমি, এটা পাবলিক ক্লাস ছিল। তাহলে নিজের উপলব্ধি দিয়ে এটা করতে হবে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটা যদি আপনি ব্যাখ্যা করে দেন, এই কথাগুলো ভালোভাবে লিখে দেন, 60 ধারাতে বলা হয়েছে, উত্তর সঠিক। আচ্ছা, এক্স কে বিষ প্রয়োগের হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত হয়। 9 নং প্রশ্নের উত্তর খ। খ, সিম্পল প্রশ্ন দেখেন, খ, 9 নং প্রশ্নের উত্তর খ। দেখি কারা পারেন। এখানে এক্স কে বিষ প্রয়োগের হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত, এক্স কে হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত। ভালো করে খেয়াল করেন হয়েছে কিনা আপনাদের। এক্স কে হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত। এখন মামলা চলাকালে সাক্ষ্য প্রমাণ করা হয় যে এক্স কে যে বিষ প্রয়োগ করা হয় তার অনুরূপ বিষ এক্স এর মৃত্যুর পূর্বে ওয়াই সংগ্রহ করেছিল। এখন এই যে এক্স কে মৃত্যুর দায়ে যে অভিযুক্ত ওয়াই, এটা ওয়াই মৃত্যুর পূর্বে কি করেছিল, মৃত্যুর পূর্বে দেখেন কথাটা খেয়াল করতে হবে, মৃত্যুর পূর্বে ওয়াই কি করছিল, বিষ সংগ্রহ করেছিল, বিষ সংগ্রহ। এটা কোথা থেকে উত্তর করবেন। এখন প্রশ্নে কি চাচ্ছে দেখেন, আপনি কি মনে করেন ওয়াই কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ কোনোভাবে এই মামলা প্রাসঙ্গিক। ওয়াই এর বিষ সংগ্রহ, ওয়াই যে বিষ সংগ্রহ করেছে, ক্রয় করেছে, এটা কি প্রাসঙ্গিক কিনা, প্রাসঙ্গিক কিনা, এটা কত ধারায় প্রাসঙ্গিক। ইয়েস, এটা প্রাসঙ্গিক। কারণ আমরা জানি সাক্ষ্য আইনে একটা মামলা প্রমাণ করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, পূর্ববর্তী পরবর্তী আচরণ, পূর্ববর্তী বিষয়, প্রাসঙ্গিক। 8 ধারাতে চলে যাই সবাই আমরা। 8 ধারাতে দেখেন কি বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, 8 ধারাতে, 8 ধারা থেকে এবার প্রশ্ন করা হয়ে গেছে। উদ্দেশ্য প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। 8 ধারা থেকে যখন একজন ব্যক্তির তার উদ্দেশ্য, পূর্ব প্রস্তুতি, তার প্রস্তুতি কি ছিল, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ কি ছিল, এগুলো কিন্তু একটা মামলায় যখন সাক্ষ্য দিতে যাবেন সেই মামলায় প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করা যাবে। আমরা জানি সাক্ষ্য আইনে কি বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। 8 ধারাতে বলা হচ্ছে হ্যাঁ প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যাবে। কোন কোন বিষয় প্রাসঙ্গিক, 8 ধারাতে বলা হচ্ছে তার উদ্দেশ্য থাকতে হবে,
তার প্রস্তুতিটা কিরকম ছিল এটাও সাক্ষ্য দেওয়া যাবে। একজন অপরাধীর পূর্ববর্তী পরবর্তী আচরণ কি রকম ছিল, এই যে ওয়াই সে বিষ গ্রহণের পূর্বে তিনি বিষ সংগ্রহ করেছিল, ওয়াই বিষ সংগ্রহ করেছিল, তার পূর্ববর্তী একটা আচরণ এই মামলায় অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক বলে গণ্য হবে। ৮ ধারাতে উত্তর হয়েছে কিনা কমেন্ট করবেন। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি কত নাম্বার প্রশ্নে, ৯ নম্বর শেষ ১০ নং প্রশ্নে। দেখেন ১০ নং প্রশ্ন আমি তামাদি আইনে ফ্রি ক্লাসে যা পড়িয়েছি সব আসছে, এর মতো সহজ প্রশ্ন আর কিভাবে হবে বলেন। ১০ নং প্রশ্নের উত্তর ক। দেখেন কন্ডেনশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ, দেখেন পড়িয়েছি নাকি কমেন্ট করবেন। আবু ইউসুফ অনেকেই যুক্ত আছেন, হাত তুলবেন হাত তুলবেন। আজকে প্রশ্ন দেখার পরে খুব ভালো লাগছে, কারণ আমি আপনাদেরকে যা পড়িয়েছি সবই আসছে ইনশাআল্লাহ। এখন আপনারা পরীক্ষার হলে প্রেজেন্ট করতে পারলেই হলো। লিমিটেশন অ্যাক্টের বিলম্ব মওকুফের সংক্রান্ত পরিধি আলোচনা করুন। বিলম্ব মওকুফ যথাযথ কারণ সমূহ বর্ণনা করুন। এই যে বিলম্ব মওকুফ 5টি কারণে, কি কি কারণে হতে পারে? আপিল, লিভ টু আপিল, রিভিউ রিভিশন এবং বিভিন্ন রকমের দরখাস্ত। বিলম্ব মওকুফ কি? আমি একটা আপিল দায়ের করব, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আপিলটা দায়ের করতে পারিনি, পরবর্তীতে কি করা যাবে? পরবর্তীতে আমি কেন দায়ের করতে পারলাম না সেই উপযুক্ত কারণ সমূহ আদালতে উপস্থাপন করতে হবে। আদালতে যদি আমি যথোপযুক্ত যথেষ্ট কারণ দেখাতে পারি যে মাননীয় আদালত আমি এই 10 দিন আমার এই কারণে আপিলটা দায়ের করতে পারিনি, আদালত যদি কি করেন বিশ্বাস করেন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতায় কি করতে পারেন, যথেষ্ট কারণ যদি বিশ্বাস করেন যথেষ্ট কারণে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতায় বিলম্ব মওকুফ বা কন্ডেনশন অফ ডিলে মঞ্জুর করতে পারেন, বিলম্ব মওকুফ করতে পারেন, সময় বৃদ্ধি করতে পারেন। এই যে 5 ধারাটা আলোচনা করে দিলেই হয়ে যাবে। এখন কি কি কারণে? এখানে অনেক উপযুক্ত কারণ আছে। দেখেন বলা হচ্ছে এই যে বিলম্ব যথাযথের কারণগুলো কি কি, অনেক কারণ আছে এখানে, অনেক। অসুস্থতা, কারাবাস, আইনজীবীর ভুল, ঠিক আছে, আইনজীবীর ভুল, তারপরে দেখা যাচ্ছে রায়, অনেক অনেক কারণ, এগুলো দিলে হয়ে যাবে। আমি 11 নম্বর দিয়েছি স্যার, 11 নম্বর দিয়েছেন, ভেরি গুড। এখন খ নাম্বার, তাহলে 5 ধারা থেকে মূল বিষয়টা বিলম্ব মওকুফের প্রশ্ন সহজ সহজ হয়েছে কিনা প্রশ্ন কমেন্ট করবেন। খ নাম্বার প্রশ্নটা আমরা দেখি, 10 নং প্রশ্নের উত্তর খ। এই যে 10 নং প্রশ্নের উত্তর খ, দেখেন বলা হচ্ছে বিশেষ আইন সমূহের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের 5 ধারা প্রয়োগের সম্পর্কে আলোকপাত করুন। বিশেষ আইনের ক্ষেত্রে কি, বিশেষ আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা, প্রযোজ্য কিনা বলেন, কমেন্ট করেন। বিশেষ আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা উত্তর করেন তো দেখি। যথেষ্ট কারণ, গুরুতর অবহেলা ছিল না, সরল বিশ্বাসে ব্যাখ্যা, বিলম্বের কারণ ব্যাখ্যা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ভেরি গুড, চমৎকার চমৎকার। এখন প্রশ্নটা হচ্ছে কি, আপনারা একটু বলবেন যে এই যে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা বিধান প্রযোজ্য কিনা। দেখেন আমরা এই যে কন্ডেনশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ বিশেষ আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এবং 29 ধারাতে এটা কিন্তু বলা হয়েছে। কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়? 29 ধারা দিয়েও সেভিংস, ঠিক আছে, উল্লেখ করে না থাকলে প্রযোজ্য না। ওকে, ভেরি গুড, তাহলে উত্তর ওকে, যারা দিয়েছেন তাদের উত্তর ওকে। প্রবলেমেটিক একটা প্রশ্ন এখানে লক্ষ্য করেন। টাকার মোকদ্দমায় ওয়াই এর বিরুদ্ধে 10/5/25, টাকার একটা মোকদ্দমা কত তারিখে? 10/5/2025 তারিখে কি হলো? আদালতে সহকারী জাজ রায় ডিক্রি প্রদান করেন। তাহলে 10/5 রায় হলো, রায় ডিক্রি হলো কত? 10/5। আচ্ছা গেল, এবং 15/5 ডিক্রি প্রস্তুত হয়, রায় ও ডিক্রি প্রদান করে, এবং সে মোতাবেক 15/5 আবার 15/5 প্রস্তুত হলো, ডিক্রি প্রস্তুত। দেখেন 3টা টাইম দিয়েছে। তারপরে ওয়াই 22/5 রায় ও ডিক্রি নকল তুললো। ওয়াই কি করলো? 22/5/25 নকল তুললো, নকল সংগ্রহ করলো। তারপরে কি বলছে? 28 তারিখে আপনার কাছে গেল,
আপনি উকিলের কাছে গেল 28, 5, 25। আচ্ছা গেল, যাক সমস্যা নাই। এখন আপনার নিকট পরামর্শের জন্য আসে দ্য লিমিটেশন অ্যাক্টের সংশ্লিষ্ট বিধানসভা উল্লেখের ওয়াইকে একটা পরামর্শ দিন। কি পরামর্শ দিবেন দেখেন তো। এখানে দেখেন তার সময় আছে কিনা দেখেন। এখন দেখেন ডিক্রি প্রস্তুত হলো 15/5, সে নকল তুললো 22/5, তাহলে 3টা টাইম আছে। তার টাইমটা কখন থেকে শুরু হবে দেখি আপনারা বলতে পারেন কিনা। এই যে ওয়াই যখন একটা আপিল করবে, একটা আপিল করবে, এই যে ওয়াই আপিল করবে, তার সময়টা এখান থেকে শুরু হবে নাকি এখান থেকে কোথা থেকে শুরু হবে বলেন তো দেখি। ফারহানা ভবি যুক্ত আছেন, আপনারা একটু বলবেন কখন থেকে শুরু হবে, কখন থেকে তার এটা শুরু হবে, কত তারিখ থেকে। প্রশ্নে যে উল্লেখ করা হয়েছে 22/5, 28/5, 10/5, 3টা তারিখ উল্লেখ করা হয়েছে। এখন আমাদের আগে জানতে হবে কখন থেকে তার আপিলের সময় গণনা শুরু হবে। আমরা জানি, বলেন দেখি কে বলতে পারেন দেখি। 28/5 তিনি উকিলের কাছে গেলেন, কেউ পারেন না। প্রবলেমেটিক প্রশ্নটা কত তারিখ থেকে শুরু হবে। 22/5, ভেরি গুড আবু ইউসুফ, ভেরি গুড, চমৎকার। কারণ আমরা জানি নকল সংগ্রহ করতে যে সময়টুকু ব্যয় হয় তামাদি গণনা থেকে বাদ দিতে হবে। নকল সংগ্রহে 12 ধারা, আইনানুগ কার্য ধারায় তামাদি গণনা বাদ দিতে হবে। তাহলে নকল সংগ্রহ করতে যে সময়টুকু ব্যয় হয়েছে তামাদি গণনা থেকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে তার তামাদি মেয়াদ হচ্ছে কত, 30 দিন যদি আমরা ধরি, 22 তারিখ ধরতে পারি বা 21 তারিখ ধরতে পারি, 21, 6, 25। তাহলে আমরা এখানে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। আপিল যদি আপনি 30 দিনের মধ্যে করেন, তামাদি আইনের সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে। 30 দিনের মধ্যে আপনাকে কোথায় আপিল করতে হবে, জেলা জাজ আদালতে আপিল দায়ের করতে হবে। কতদিন, 30 দিনের মধ্যে। 154 আর্টিকেলে এটা বলা হয়েছে। তাহলে আপনি একজন আইনজীবী হিসেবে তাকে পরামর্শ দিবেন 6 মাস হয়নি আপিল দায়েরের তামাদি কি 6 মাস নাকি? সাবেরা মল্লিক কি ভুলভাল উত্তর দেন। এখানে দেখেন সহকারী জাজের ডিক্রির বিরুদ্ধে তিনি আপিল করবেন কোথায়, জেলা জাজ আদালতে। আর আমরা 154 আর্টিকেলে জানি, 154 না 52 হবে। হ্যাঁ আমি কি ভুল করলাম একটু দেখি, ওয়েট করবেন, একটু ওয়েট, তামাদি চলে যাচ্ছি, একটু ওয়েট করবেন, আর্টিকেলটা দেখে নিচ্ছি। 152 হবে না 154 হবে, ওয়েট করবেন। সরি, হ্যাঁ 152, সরি, ভেরি গুড, 152 হবে, হ্যাঁ ভুল হয়েছে। 152 আর্টিকেল অনুযায়ী কোথায় আপিল করবে, 152 আর্টিকেল অনুযায়ী তিনি জেলা জাজ আদালতে আপিল দায়ের করবেন। জেলা জাজ আদালতে আপনি পরামর্শ দিবেন একজন আইনজীবী হিসেবে, তিনি 30 দিনের মধ্যে জেলা জাজ আদালতে আপিল দায়ের করবেন। এবং এই যে তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে 22/5/2025 তারিখ থেকে। আমরা জানি আইনানুগ কার্য ধারায় তামাদি গণনা থেকে বাদ দিতে হবে। এখানে কেন বাদ দিতে হবে, নকল সংগ্রহ করতে তিনি কিন্তু ডিক্রি হয়েছে 15/10/5, ডিক্রি প্রস্তুত হলো 15/5, কিন্তু তিনি নকল তুলতে 22/5 চলে গেল। তাহলে তার তামাদি গণনা শুরু হবে 22/5/2025 তারিখ থেকে। এই যে নকল সংগ্রহ করতে যে সময়টুকু ব্যয় হবে 12 ধারাতে বলা হচ্ছে তামাদি গণনা থেকে বাদ, এবং তিনি 152 আর্টিকেল অনুযায়ী মাননীয় জেলা জাজ আদালতে আপিল দায়ের করতে পারবে। আপনি একজন আইনজীবী হিসেবে এটা পরামর্শ দিবেন। হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শাহজাহান সাহেব, চমৎকার, ভেরি গুড। আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। দেখেন পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি, দেখি প্রশ্নে কি বলা হচ্ছে। তাহলে দেখেন তামাদি আইন শেষ, আরো আছে। আচ্ছা 10 নাম্বার প্রশ্ন সমাধান, 11 নম্বরে চলে যাচ্ছি। 11 নং প্রশ্নের উত্তর, 11 নাম্বার প্রশ্নের উত্তর ক। দেখেন ইজি প্রশ্ন, ইজি। কিছু ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টে দলিল ছাড়াই মালিকানা অধিকার সত্ত্ব সৃষ্টি হয়, সংশ্লিষ্ট ধারা সমূহ ব্যাখ্যা করুন। দেখেন 26, 28 দুইটা ধারা আলোচনা করে দিবেন। 26 ধারাতে কি বলা হয়েছে, আলো বাতাস পানি ব্যবহারের যে সুখাধিকারের কথা বলা হয়েছে, পড়িয়েছি কিন্তু। এই যে এখানে দেখা যাচ্ছে 20 বছর যদি
বেসরকারি 60 বছর যদি সরকারি সম্পত্তিতে কেউ ওই মালিকের মূল মালিকের বিনা বাধায় দীর্ঘদিন যাবত এই যে 20 বছর যাবত আলো বাতাস পানি চলাচলের রাস্তার অধিকার অর্জন করে, তাহলে দেখেন দলিল ছাড়াই কিন্তু তিনি একটা সুখাধিকার মালিকানা অর্জন করবেন। এবং 28 ধারাতে কি বলা হচ্ছে, 12 বছর যদি এখানে একজন ব্যক্তির একটা সম্পত্তি আছে, আমরা 28 ধারাতে কি জানি, এই যে আমরা শুধু সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি খেয়াল করি, এই যে 8 ধারায় আমরা মামলা করি না, 8 ধারা মামলা তামাদি মেয়াদ হচ্ছে তামাদি আইনে 142 144 আর্টিকেলে বলা হয়েছে 12 বছর। এই যে 12 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি এই সম্পত্তি, দেখা যাচ্ছে এ নামক ব্যক্তির সম্পত্তি বি নামক ব্যক্তি জোরপূর্বক কি করলো, বেদখল করলো। এখন 8 ধারাতে কি বলছে, সত্য সহ যদি বেদখল করে তখন কিন্তু 12 বছরের মধ্যে তাকে আদালতে মামলা দায়ের করতে হবে। 12 বছরের মধ্যে যদি তিনি মামলা দায়ের না করেন, তখন কিন্তু এই জমি বি নামক ব্যক্তির একটা দখলজনিত সত্ত্ব অর্জিত হবে। এই দখলজনিত সত্ত্বই কিন্তু হচ্ছে 28 ধারা। 28 ধারা হচ্ছে এই যে 142 44 ধারাতে যদি আপনি প্রতিকার না চান, পরবর্তীতে কিন্তু আপনি এই প্রতিকারটা গ্রহণ করতে পারবেন না। যিনি দখলে আছেন, দখল বলে মালিকানা 28 ধারাটা উল্লেখ করে দিবেন। 26 28 ধারা উল্লেখ করলে এই প্রশ্নের উত্তর ওকে। পরবর্তী প্রবলেমেটিক প্রশ্নে চলে যাচ্ছি, দেখি কি বলা হচ্ছে। তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে প্রতারণার ফলাফল কি, উদাহরণসহ ব্যাখ্যা করুন। তামাদি গণনার ক্ষেত্রে প্রতারণার ফলাফল 11 কত নাম্বার, 11 নাম্বার প্রশ্নের খ। খ, সবাই চলে যান খ। প্রতারণার ফলাফল কোথায় আছে বলেন তো দেখি, পড়িয়েছি প্রতারণার ফলাফল 18 ধারা, তামাদি আইনের 18 ধারাতে বলা হচ্ছে, একজন ব্যক্তি যেদিন প্রথম প্রতারণার বিষয়ে জানতে পারবে, গোপন রাখা দলিল যেদিন সর্বপ্রথম তার নিকট উপস্থাপন করা হবে, দলিল সম্পর্কে যিনি সর্বপ্রথম অবগত হবেন, সেদিন থেকে তার তামাদি গণনা শুরু হবে। তামাদি গণনা শুরু হবে। এই যে এর ফলাফলটা কি, যতদিন গোপন রাখা দলিল গোপন ছিল ততদিন তামাদি গণনা স্থগিত। যখন থেকে সে তামাদি এই যে প্রতারণার কথা জানতে পারবে সেদিন থেকে তামাদি গণনা শুরু হবে। অর্থাৎ 18 ধারাটা আলোচনা করে দিলেই প্রশ্নের উত্তর ওকে। ওকে, একটা উদাহরণ দিয়ে দিলে ওকে। তারপরে প্রবলেমেটিক প্রশ্ন আছে, একটা প্রবলেমেটিক প্রশ্ন দেখেন, প্রবলেমেটিক প্রশ্ন খ, 11 খ। তামাদির, আচ্ছা হয়েছে কি 18 ধারা দিয়েছি, ভুলে গেছি উদাহরণ দিতে। আচ্ছা নো প্রবলেম, যাই হোক যাই পারেন নো প্রবলেম। ওয়াই পৈতৃক সূত্রে পাওয়া 10 শতক জমি ভূ দখলকার থাকা অবস্থায় 1-3-8 তারিখে অপ্রকৃতিস্থ হয়। ওয়াই কি হলো, একটা জমির মালিকানাধীন একটা জমি কি করলো, ভূ দখলকার অবস্থায় 1-3-2008 তারিখে কি করলো, 1-3-2008 তারিখে মানসিক বিকারগ্রস্ত হলো, অপ্রকৃতিস্থ। তারপরে দেখেন 4-6-2008 তারিখ জেড ওয়াই কে জমি হতে বেদখল করলো। এখন জেড কি করলো, ওয়াই কে এই জমি থেকে বেদখল করলো। বেদখল করলো কত, 1-3-এ তিনি অপ্রকৃতিস্থ। তাহলে বেদখল করলো কত তারিখে, 4-6-2008 তারিখে যদি বেদখল করে, ওয়াই 9-7-20 ওয়াই কি হলো, অপ্রকৃত হওয়ার পরে সুস্থ হলো কত তারিখে আমরা দেখি, সুস্থ হলো কত, 9-7-20 9-7-20। তাহলে এখানে কত সাল হয়েছে দেখি তো একটু, বেদখল করলো 4-6, তাহলে আমরা যদি 4-6 থেকে 9-7, এখানে মাঝখানে কতটুকু সময় আছে একটু হিসাব করতে হবে, একটু হিসাব করেন তো। 4-6 থেকে 4-6-8 একটু হিসাব করেন আপনারাও। 4-6-8 2008। তাহলে দেখেন এখানে সময় আছে না, সময় আছে কিনা,
কত বছর হয়েছে একটু খেয়াল করবেন তো, 12 বছরই তো আছে, তাই না? 12 বছর। এখন দেখেন এখানে 4 6, এখানে 4 মাস আর 9 7, 9 7 কি 12 বছর 1 মাসটা কি কত হবে একটু হিসাব করেন তো। আচ্ছা, যারা যুক্ত আছেন একটু হিসাব করেন তো। এখানে শুরু হবে এটা, দখল বেদখল হয়েছে 4 6, এখানে তাহলে কয় মাস? 9, 9 মাস যদি ধরি, হ্যাঁ তাহলে তো 12 বছরের মধ্যেই। তাহলে এখানে আপনি উত্তর করবেন 6 ধারা দিয়ে, 6 ধারা দিয়ে উত্তর করতে হবে। যতদিন তিনি অপ্রকৃতিস্থ ছিলেন ততদিন তামাদি বাদ দিতে হবে, তামাদি গণনা থেকে বাদ দিতে হবে, কারণ আমরা জানি তার এই জমি থেকে তাকে বেদখল করছে, এই জমির তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর। 12 বছর, 12 বছর যদি হয়ে থাকে, তাহলে যদি এর মধ্যে 12 বছর একটু হিসাব করেন তো 12 বছর কিনা। 12 বছর যদি থেকে থাকে তাহলে 12 বছর তিনি প্রায় অপ্রকৃতিস্থ ছিলেন, তাহলে তিনি আর কতটুকু সময় পাবেন? তিনি সময় পাবেন সর্বোচ্চ 3 বছর, সর্বোচ্চ 3 বছর। এখানে 8 ধারা অনুযায়ী 3 বছর সর্বোচ্চ সময় পাবেন। 12 4 1, 12 বছর 4 মাস 1 দিন, তাহলে তার সময় শেষ। তাহলে তিনি এখানে অপ্রকৃতিস্থ থাকার কারণে 6 ধারাতে কি হচ্ছে, তার তামাদি গণনা স্থগিত থাকবে, এটা আমরা সবাই জানি। স্থগিত, স্থগিত, অপ্রকৃতিস্থ 6 ধারাতে তামাদি গণনা স্থগিত থাকবে। বাট 8 ধারা অনুযায়ী তার সর্বোচ্চ তামাদি হচ্ছে 3 বছর। পরবর্তী তিনি সুস্থ হওয়ার পরবর্তী 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। পরবর্তী কত বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে? 12 বছর শেষ। তাহলে তার হাতে আর কত সময় আছে একটু কমেন্ট করবেন। 8 ধারা অনুযায়ী তার হাতে সময় হচ্ছে এখন 3 বছর। 3 বছরের মধ্যে তাকে এই মামলাটা দায়ের করতে হবে। 8 ধারা, 8 ধারা দিয়ে উত্তর করতে হবে। 6 ধারা দিয়ে শুরু হয়ে 6 ধারা দিয়ে শুরু করবেন, 8 ধারাতে শেষ করবেন উত্তর। তার এখানে উত্তর হচ্ছে, তার হাতে সময় হচ্ছে 3 বছর। দেখেন আমার প্রিয় বার কাউন্সিল শিক্ষার্থী, যারা পরীক্ষা দিয়েছেন, পড়িয়েছিলাম অনেক সুন্দর করে, এটা পড়িয়েছিলাম যে 12 বছর, এখানে 12 বছরের যদি একদিনও না থাকে তাহলে তার তামাদি গণনা কি থাকবে? থাকবে না, তার তামাদি গণনা এখানে নাই। ঠিক আছে, ফ্যান অফ হয়েছে, কি করব, অনেক গরম। যাই হোক, ওকে ওকে, উত্তর ঠিক। 3 ধারায় মামলা খারিজ কেন? 6 7 8 ধারা দিয়েছি স্যার, ধন্যবাদ আপনাকে। না, 7 ধারা দেওয়ার দরকার নাই, 7 ধারা দেওয়ার দরকার নাই। 3 ধারায় খারিজ কেন হবে? তার আরো হাতে এখানে ধন্যবাদ, ওকে। আরো তার 3 বছর আছে, হ্যাঁ আরো তার সময় পাবে এখানে 3 বছর, কারণ তামাদি শেষ। তামাদি শেষ হলে তার আরো 3 বছর আছে। তো আমরা পরবর্তীতে আরো আছে। 4 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 4 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিবেন। 12 ধারা, এই যে বার কাউন্সিল একটা চলে যাচ্ছি। 4 নাম্বার অংশ 12, 12 নং প্রশ্ন ক। 12 নং প্রশ্নের কতে দেখেন, এই যে ইট ইজ ডিউটি অফ অ্যাডভোকেট, এই যে অ্যাডভোকেটের একটা ইংরেজি একটা ওয়ার্ড তুলে দিছে, কোথা থেকে তুলে দিছে? অধ্যায় 3 বিধি 1। আমরা সবাই যদি অধ্যায় 3 বিধি 1-এ যাই, একজন আইনজীবীর কর্তব্য আদালতের সম্মান প্রদর্শন করা। আইনজীবীর দায়িত্ব কর্তব্য, আমি কিন্তু একটা পাবলিক ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম আপনারা 4টা অধ্যায় পড়েন, 100% প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন। বলেন আমি বার কাউন্সিলে যা দিয়েছিলাম আসছে কিনা? হ্যাঁ, প্রশ্ন আসছে কিনা? আইনজীবীর দেখেন, আইনজীবী কর্তব্য আদালতকে সম্মান করা, অর্থাৎ আদালতের প্রতি একজন আইনজীবীর, আদালতের প্রতি একজন আইনজীবীর দেখেন দায়িত্ব কর্তব্য, এখানে তাকে কি করতে হবে? আদালতকে সম্মান প্রদর্শন করতে হবে। আদালতকে একজন আইনজীবী কি করবে? সম্মান প্রদর্শন করা, আদালতের প্রতি সম্মান দৃষ্টি করা। অর্থাৎ আপনি যখন একজন আইনজীবী হিসেবে আদালতে যাবেন, আইনজীবী হিসেবে অবশ্যই আদালতকে কি করতে হবে? সম্মান প্রদর্শন করতে হবে। এখানে অধ্যায় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটির 3 নং-এর 1 বিধি, অধ্যায় 3-এর 1 বিধিতে একজন আইনজীবীর কর্তব্য আদালতকে সম্মান করা এবং আদালতের প্রতি সর্বদা সম্মানজনক দৃষ্টি প্রদর্শন করা। এই যে ইট ইজ দ্য ডিউটি অফ অ্যান অ্যাডভোকেট অফ, এই যে প্রশ্নটা 12-র ক, এটা যদি আপনি দিয়ে দেন যে একজন
আইনজীবীর দায়িত্ব কর্তব্য আদালতের প্রতি সবসময় সম্মান প্রদর্শন করা, আদালতকে সবসময় ন্যায় বিচারে সহায়তা করা, সত্য প্রকাশ করা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ঠিক আছে, মামলা খারিজ হবে স্যার, কোথায় মামলা খারিজ হবে? কেন মামলা খারিজ হবে? আচ্ছা আবু ইউসুফ, আপনি প্রশ্নটা বুঝেননি। আবু ইউসুফ সাহেব, এটা আপনার তাহলে ভুল হয়েছে। ওয়াই পৈতৃক সূত্রে পাওয়া 10 শতক জমি ভুক্ত দখলকার থাকা অবস্থায় 1/8/2008 তারিখে অপ্রকৃতিস্থ হয়। এখন তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত, সে একটা মালিক হয়ে গেল। 4/6/8 তারিখ জেড ওয়াই কে উক্ত জমি হতে বেদখল করলো। বেদখল করার পরে হ্যাঁ, তিনি তো একটা টাইটেল আছে ওই সম্পত্তিতে, মালিকানা আছে। একটা সম্পত্তি থেকে যখন, একটা মালিকানা থেকে যখন আপনাকে বিতাড়িত করা হবে, এই যে একটা সম্পত্তি থেকে যখন আপনাকে বিতাড়িত করা হবে, এ নামক ব্যক্তির সম্পত্তি বি নামক ব্যক্তি যখন বেদখল করবে, এই সম্পত্তিতে তার যদি টাইটল থাকে, মালিকানা থাকে, পৈতৃক ওয়ারিশ, এটা কি মালিকানা আছে না? পৈতৃক ওয়ারিশ অবশ্যই মালিকানা। তাহলে তিনি 12 বছরের মধ্যে মামলা করবেন। এখন আমরা এখানে 6 ধারাতে বলেছি অপ্রকৃতিস্থ। এখানে দেখেন ভাই, এখানে প্রশ্নটাতে দেখেন ওয়াই কিন্তু অপ্রকৃতিস্থ। 6 ধারাতে আমরা 3টা বিষয়কে, লিগেল ডিসেবিলিটি, আইনগত অক্ষমতা, আইনগত অক্ষমতায় যখন একজন ব্যক্তি পতিত হয়, তখন কিন্তু যতদিন আইনগত অক্ষমতায় আক্রান্ত থাকে ততদিন পর্যন্ত তার তামাদি গণনা স্থগিত থাকবে। এখন তিনি কিন্তু এখানে ওয়াই কিন্তু কি থাকলেন, 12 বছর আইনগত অক্ষমতায় আক্রান্ত থাকলেন। 6 ধারা অনুযায়ী তার তামাদি গণনা স্থগিত, এবং 8 ধারা অনুযায়ী তার সময় পাবে 3 বছর। ঠিক আছে, অধ্যায় 3। হ্যাঁ আবু ইউসুফ সাহেব, তাহলে আপনার ওটা ভুল, খারিজ হবে না, এটা হবে তার তামাদি গণনা স্থগিত থাকবে, 8 ধারা অনুযায়ী 3 বছরের মধ্যে তিনি মামলা দায়ের করতে পারবেন। ওকে, তাহলে ক নাম্বার যে প্রশ্নটা, একজন আইনজীবীর ডিউটিটা কি? আদালতের প্রতি সম্মান প্রদর্শন করা, ন্যায় বিচারে সহায়তা করা। আপনারা দেখা যাচ্ছে 2-3 পৃষ্ঠা লিখে দিলে, 1-2 পৃষ্ঠা বানিয়ে বানিয়ে লিখে দিলে হয়ে গেল উত্তর। তারপরে দেখি আমরা কি কি আরো প্রশ্ন আছে, এগুলো তো বোনাস প্রশ্ন। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারের বিধান, ট্রাইব্যুনালের গঠন প্রণালী আলোচনা করবেন। দেখেন, ট্রাইব্যুনালের গঠন প্রণালী পড়িয়েছি। ট্রাইব্যুনালের গঠন প্রণালী বলেন কোথায় আছে? 33 33-এ আছে ট্রাইব্যুনালের গঠন প্রণালী, 34-এ আছে ট্রাইব্যুনালের কার্যাবলী। তাহলে গঠন প্রণালী কার্যাবলী আলোচনা করে দিলেই হয়ে যাবে। এর মতো কি প্রশ্ন সহজ হবে বলেন? এর মতো কি হবে আর সহজ? গঠন প্রণালী, এর উত্তর কি সহজ প্রশ্ন হবে? তাহলে 13 নং প্রশ্নের উত্তর দেখেন। 13 নং প্রশ্নের উত্তর, 13 নং প্রশ্নের উত্তরে কি আছে? হাতের লেখা আমার এখন খারাপ হয়ে যাচ্ছে। আইনজীবীদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? চমৎকার একটা প্রশ্ন। এটা আপনার নিজস্ব একটা মতামত, আপনার নিজস্ব মতামত দিবেন, মতামত। আইনজীবীদের রক্ষার জন্য, আইনজীবীদের পেশাগত দক্ষতা শৃঙ্খলা রক্ষা করার জন্য এই বার কাউন্সিলের কি কি ভূমিকা থাকা উচিত, এটা কি আলোচনা করার দরকার? এটা বানিয়ে বানিয়ে দিবেন, যা পরামর্শ দিতে পারেন বার কাউন্সিলকে আপনি দিয়ে দেন। বার কাউন্সিল তো আপনাকে পরামর্শ দিচ্ছে, বার কাউন্সিল তো আপনার অভিভাবক। এখানে সুযোগ আছে আপনাকে বার কাউন্সিলের, বার কাউন্সিলকে আপনি পরামর্শ দেন, এই প্রশ্নে আপনি পরামর্শ দিয়ে দিবেন 13 খতে। এবং 13 খতে কি বলছে? জনাব এক্স একজন অ্যাডভোকেট মিস্টার ওয়াই এর পক্ষে একটি পারিবারিক মোকদ্দমা প্রতিনিধিত্ব করেন। মামলার রায়ের আদালত দেনমোহর খরকুশ বাবদ 5 লক্ষ টাকা বাদী মিস ওয়াই বরাবর প্রদান করার জন্য বিবাদী পক্ষকে নির্দেশ প্রদান করেন। উক্ত টাকা বিবাদী পক্ষ হতে প্রাপ্ত হয়ে জনাব এক্স ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করেন এবং 1 মাসেরও বেশি সময় ধরে মিস ওয়াই কে এই বিষয়ে কিছু জানাননি। তাহলে মিস কন্ট্রাক্ট অধ্যায় 2-এর 6, অধ্যায় 2-এর 6 এটা বিষয় আছে। দেখি অধ্যায় 2-এর 6 ভিত্তিতে চলে যান। অধ্যায় 2-এর 6, আইনজীবী তার মক্কেলের কোনো সম্পত্তি বা টাকার সাথে নিজের সম্পত্তি বা টাকা একত্রিত করতে পারবেন না। 2 অধ্যায় দেখেন, এই প্রশ্নটা শেষের মুসাবিদাটা দ্বিতীয় অধ্যায় 6 বিধি। এই যে একজন আইনজীবী কি করতে পারবে না? একজন আইনজীবী তার মক্কেলের সম্পত্তির সাথে
তার মক্কেলের সম্পত্তির সাথে আইনজীবীর নিজের সম্পত্তি একত্রিত করতে পারবে না, মিশাইতে পারবে না। আইনজীবী তার মক্কেলের কোনো সম্পত্তি বা টাকার সাথে নিজের সম্পত্তি বা টাকা কি করতে পারবে না, একত্রিত করতে পারবে না, মিশাতে পারবে না। এখানে এটা কি করছে, এই যে প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুয়েটের যে বিধিবিধান, এই আইনজীবী লঙ্ঘন করেছেন, লঙ্ঘন। এইটা নিয়ে আপনি মুসাবিদা করবেন। এই মুসাবিদাটা আলোচনার কি করব, মুসাবিদা তো মুসাবিদাই। এই মুসিবতে যারা পড়েননি এবার তাদের মুখে কি হবে, যারা মুসাবিদা মুসাবিদা করে নাচতো, মুসাবিদা পড়ান মুসাবিদা পড়ান। আমি বলেছিলাম এবার মুসাবিদা তেমনটা হবে না, হলেও একটা দুইটা হতে পারে, এবার প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। তবে ইনশাআল্লাহ আমি মনে করি প্রশ্ন অত্যন্ত কঠিনও না, সহজও না, প্রশ্ন ভালোই। যারা নিয়মিত চর্চা করেছেন, যারা আইনটাকে নিয়মিত অধ্যয়ন করেছেন, আমি বলেছিলাম একটা কথা, আইনটাকে কি করতে হবে, আপনার নেশায় পরিণত করতে হবে। আইনটাকে যারা নেশায় পরিণত করতে পারে, নেশায় পরিণত, এই যে আইনটা, এই আইনটাকে যারা নেশায় পরিণত করতে পারে, আইন ল, আইনটাকে যারা নেশায় পরিণত করতে পারে, যারা নিয়মিত কি করে, অধ্যয়ন করে, অধ্যয়ন করে নিয়মিত আইনটাকে চর্চা করে, তাদেরকে ফেল ফারানো বার কাউন্সিলের সাধ্য নাই। তো আমি তাই বলেছি যে অবশ্যই আইনজীবী হতে হলে আপনাকে নিয়মিতভাবে অধ্যয়ন করতে হবে, নিয়মিতভাবে আইনটাকে চর্চা করতে হবে। দেখেন, আমি বিগত কয়েকদিন যাবত, গত সপ্তাহ যাবত ধরে আমাদের যারা লিখিত ব্যাচে যুক্ত ছিলেন সবাইকে বলেছিলাম যে এমসিকিউর যে পড়াটা পড়েছেন সেই পড়াটা ধরে রাখেন। এই মুহূর্তে শুধুমাত্র এমসিকিউর ধারা বেসিক জানেন, বেসিকটা জানলে আপনি ইনশাআল্লাহ যেভাবে প্রশ্ন হোক উত্তর করতে পারবেন। আমার অনেক শিক্ষার্থী আমাকে পরামর্শ দেয়, স্যার বইয়ের প্রশ্ন পড়ান, গাইডের প্রশ্ন পড়ান। আমি বলেছিলাম যে গাইডের প্রশ্ন হুবহু আসে না, আসতে পারে 40-30%, তবে ধারা সম্পর্কে যদি আপনার বেসিক জানাটা থাকে, যেভাবেই বার কাউন্সিল ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে প্রশ্ন করুক আপনি উত্তর করতে পারবেন। দেখেন আমার কথার যৌক্তিকতা আছে কিনা, যারা আমার স্টুডেন্ট যারা যুক্ত ছিলেন তারা কমেন্ট করবেন। আরেকটা বিষয়, আমি নতুন আরেকটি ব্যাচ ইতিমধ্যেই গতকাল ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি। আমার এমসিকিউ নতুন ডিসেম্বর মিশন স্পেশাল ব্যাচের ক্লাস গতকালকে ওরা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। নতুন মিশনে যারা যুক্ত হতে চাচ্ছেন, যারা পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, যারা আইনটাকে সহজ সাবলীল ভাষায় আত্মস্থ করতে চাচ্ছেন, যারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আইনটাকে সহজ ভাষায় শিখতে চাচ্ছেন, প্রথমবারে আইনজীবী হতে চাচ্ছেন, এমনও হতে পারে যারা অনলাইনে ক্লাস করতে চান, কোথায় করবেন এটাও বুঝতে পারতেছেন না। এবং অনেক শিক্ষার্থী আছে নিজে নিজে পড়তে পারেন না, আইনটাকে বুঝেন না, আপনি কোচিং করতে চান কিন্তু সরাসরি কোচিং এর কোনো সুযোগ নাই, অফলাইনে সরাসরি কোচিংও করতে পারছেন না। তাদের উদ্দেশ্য বলবো আপনারা অনলাইনে আমাদের এখানে যুক্ত হতে পারেন। আমরা যে ব্যাচটা চালু করেছি সেই ব্যাচের ক্লাস সপ্তাহে 3 দিন ক্লাস অনুষ্ঠিত হবে, সপ্তাহে 3 দিন ক্লাস। এই সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার ক্লাসগুলো হবে, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, এই 3 দিন হচ্ছে আমাদের রাত 10টায় ক্লাস বা 10টা 30 এরকম হতে পারে, 10 বা 10টা 30। এবং প্রত্যেক বুধবার, এই যে সাপ্তাহিক একটা এমসিকিউ 3টা ক্লাসের উপর প্রত্যেক বুধবার আমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আমাদের হাতের লেখা হ্যান্ডনোট গুলো থেকে এবার অনেক কমন আসছিল, ওই হ্যান্ডনোট গুলো আমরা টাইপ করে একটা পূর্ণাঙ্গ হ্যান্ডনোট তৈরি করেছি। স্পেশাল হ্যান্ডনোট তাদেরকে কি করা হবে, ফ্রি প্রদান করা হবে, ফ্রি প্রদান করা হবে যারা আমাদের নতুন এমসিকিউ স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন। তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আপনার যদি কোনো কাছের বন্ধু বান্ধব থাকে আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবেন। আমরা ইনশাল্লাহ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিশন। আমরা কিন্তু একটা কথা দেখেন, আমি গতবার আইনজীবী হয়েছি, গতবার 2023 সালে, গতবার 23 সালে আইনজীবী হওয়ার পরে প্রথম যাত্রা শুরু করি নামমাত্র একটা ফি এর মাধ্যমে। ইনশাল্লাহ আমাদের এখানে 80%-এর উপরে এমসিকিউ উত্তীর্ণ হয় এবং তারই ধারাবাহিকতায় অকল্পনীয় ভাবে আমি যেটা প্রত্যাশা করেছিলাম তার চাইতে বেশি
প্রত্যাশা পূরণ করে আমাদের লিখিত ব্যাচে অনেক শিক্ষার্থী যুক্ত ছিল। ইনশাল্লাহ আমি যা পড়িয়েছি, যা সাজেশন দিয়েছি, ইনশাল্লাহ 100% কমন আসছে। পরীক্ষার্থীগণ এখন নিজে নিজে খাতায় প্রেজেন্ট করতে পারলে হলো। আমার কথার যৌক্তিকতা যদি থাকে, যারা আমাদের লিখিত ব্যাচে যুক্ত আছেন, তারা আমার কথার যৌক্তিকতা আছে কিনা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, যারা যুক্ত আছেন লিখিত ব্যাচে তারা বলবেন যে আমি যে কথাগুলো বললাম সত্য কিনা। তো এখন দেখেন, লিখিত পরীক্ষায় আমি ইনশাল্লাহ যা পড়িয়েছি সব আসছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট করা। আপনি যদি খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট না করতে পারেন, আমি তো আর খাতায় লিখে দিয়ে আসতে পারবো না। তবে ইনশাল্লাহ অনেক শিক্ষার্থীকে আমাকে খুবই সন্তোষজনক কথা বলেছেন, সবাই ফোন দিয়েছেন যে স্যার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা, তাদের পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তারা যদি পাশ করে আমিও আলহামদুলিল্লাহ, পাশ করলে আমি সবচেয়ে খুশি হব ইনশাল্লাহ। তবে ধারণা করা যাচ্ছে যে সকল শিক্ষার্থীগণ আমার এই কোচিং এর একটা নতুন নিয়ম, এটা কেউ করে না। এই নতুন নিয়মটা কি? ক্লাসের নিয়মিত নিয়মিত কি করা? অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। অ্যাসাইনমেন্ট এটা আবার কেমন? এটা আমি করে থাকি, অন্য অন্য কোচিং এটা করে না। যেমন ধরেন আজকে যা পড়াচ্ছি, কালকে সবাইকে সেটা লিখে আমাকে পাঠাতে হবে, নিজে নিজে লিখতে হবে। কারণ আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, একবার লেখা মানে 10 বার পড়ার চাইতে উত্তম। কোনো শিক্ষার্থী যদি একবার একটা বিষয় লিখে, তাহলে দেখবেন তার কিন্তু ওইটা মনে থাকবে বেশি। তাই আমি এখানে এমসিকিউ এর ক্লাস নেই আর লিখিত পরীক্ষার ক্লাস নেই, যাই নেই না কেন, আজকে ক্লাসের পড়াটা আগামীকালকে রাত 10টার মধ্যে আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে পাঠাতে হয়। এটাই হচ্ছে আমার এই কোচিং এর একটা বৈশিষ্ট্য। আর আপনি যদি আইনজীবী প্রথম ধাপে হতে চান, আমি আপনাদেরকে বলবো আইনটা শর্টকাটে আইনজীবী হওয়া যায় না, 1 মাস 1.5 মাসে পরেও আইনজীবী হওয়া যাবে না। আইনজীবী হতে হলেও আপনাকে একটা অধ্যবসায়ের মধ্যে নিয়মিত আইনটাকে চর্চায় রাখতে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে। এখন থেকে সিরিয়াস হয়ে যান, এখন থেকে কোচিং করেন আর নিজে নিজে পড়েন, সিরিয়াস ভাবে পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি আইনজীবী হতে পারবেন। আর যারা আমাদের সাথে যুক্ত হবেন, তাদের দেখেন একটা পড়ার চাপে থাকবেন আপনারা। 3টা ক্লাস হবে, সপ্তাহে একটা পরীক্ষা হবে। সপ্তাহে 4 দিন যখন আপনি একটা চাপের মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনাদের একটা পড়া হয়ে যাবে, পড়াটা নিয়মিত চর্চা হয়ে যাবে। আর এই যে অ্যাসাইনমেন্টের কথা বললাম, নিয়মিত যখন আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, তখন কিন্তু আইনটা আপনার মনের মধ্যে কি হয়ে যাবে, গেঁথে যাবে। ভোর 5টায় অ্যাসাইনমেন্ট দিয়েছে স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ শাহজাহান সাহেব। তাহলে দেখেন অ্যাসাইনমেন্ট দেওয়ার উপকারিতা কি আজকে পেয়েছেন কিনা? মোসাম্মদ ফিরোজা খাতুন, এরকম পড়াশোনা আর কখনো করিনি, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার অনুপ্রেরণা আমরা ভালো করেছি আলহামদুলিল্লাহ। আবু ইউসুফ অনেক অনেক সুন্দর আলোচনা করলেন, ধন্যবাদ আপনাকে। এমডি ফিরোজা খাতুন, মোসাম্মদ ফিরোজা, শাহজাহান সাহেব 100%। ওকে, আই এম ইন্টারেস্ট। যারা ইন্টারেস্ট আছেন পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় যারা অংশ নিতে যাচ্ছেন বা অংশগ্রহণ করতে চাচ্ছেন, বা যারা সদ্য এলএলবি শেষ করেছেন, এলএলবি ফাইনাল ইয়ারে, তারাও কিন্তু আমাদের এখানে এই যাত্রায় সামিল হতে পারেন। আমাদের এই মিশন চলবে পরীক্ষা না হওয়া পর্যন্ত। আপনি আমাদের এখানে যুক্ত হবেন, 3টা গ্রুপে যুক্ত করা হবে। যতদিন পর্যন্ত বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ ক্লাস করাবো, এবং ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতি হবে, আলহামদুলিল্লাহ সেরা প্রস্তুতি হবে। তো অনেকেই হ্যাঁ জি, ফলাফল পেয়েছি আজকে এমডি শাহজাহান সাহেব, পুঞ্জগুচ্ছ, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ইনশাল্লাহ অনেক অনেক শিক্ষার্থী যুক্ত ছিলেন, আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত ছিলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ এই একটা জার্নি, আজকে আপনারা এই জার্নির মাধ্যমে, আপনাদের পরীক্ষার মাধ্যমে এই জার্নিটা সমাপ্ত করলেন। অনেকেই কঠোর পরিশ্রম করেছেন, কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যারা আমার কথাগুলো শুনেছেন, গাইডলাইন গুলো মেনেছেন, নিয়মিত আইনটাকে পড়েছেন, আমাকে নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, এই যে আমি আমার গাইডলাইন প্রথমেই বলেছিলাম, আমার গাইডলাইন মেনে চলেন, 100% আপনার ভালো পরীক্ষা হবে। ফলাফলটা তো হচ্ছে উপরওয়ালার হাতে, রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে বোঝা যাবে। তবে পরীক্ষাটা ভালো হয়েছে, এটাই হচ্ছে সান্ত্বনা যে স্যার আমি 100% এখানে উত্তর করতে পেরেছি। এই যে আপনার একটা গর্ব, এখন আপনার সান্ত্বনা। আপনি যদি পরীক্ষা ভালো দিয়ে থাকেন, খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট করে থাকেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার এখানে রেজাল্ট শিটে আপনার রোল আসবে, আপনি পাস করবেন। স্যার পাস করবো কিনা বলেন আরেকবার।
স্যার পাস করবো কিনা বলেন আরেকবার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, 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 সর্বোপরি ফি আমানিল্লাহ। সবার জন্য দোয়া, শুভকামনা থাকবে। সবাই সবার জন্য দোয়া করব। ভালো পরীক্ষকের হাতে যেন আমাদের খাতাটা পড়ে, যেন মাথাটা ঠান্ডা রেখে আমাদের খাতাটা দেখেন, পাশ করিয়ে দেন ইনশাআল্লাহ। সর্বোপরি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহজাহান সাহেব, সবাই দোয়া করবেন দুরন্ত ল একাডেমি যেন এইভাবে বহুদূর এগিয়ে যায়। সবাই দোয়া করবেন এবং দোয়া রইল আপনাদের জন্য, শুভকামনা রইল। বিদায় নিচ্ছি, আমি অ্যাডভোকেট আশরাফুল আলম। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।